আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের ঘোষবাসপুরে, এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কর্নেল সমগ্র চতুর্দশ খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন দেশ পাবলিশিং। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প ব্ল্যাক অ্যাম্বাসাডর। আজ থাকলো অন্তিম পর্ব। রাজবাড়ি থেকে বেরিয়ে নিচের পিচ রাস্তায় পৌঁছে কর্নেল বলেছিলেন, এবেলা জলপ্রপাতের ওদিকে যাচ্ছি না, কারণ ওখানে পায়ে হেঁটে যেতে হলে অনেকটা সময় লাগবে। বিজয়বাবুর অবশ্য গাড়ি আছে, কিন্তু আমি গাড়ি চেপে ওখানে যেতে চাই না। হাইওয়ের দিক থেকে একটা খালি রিক্সা আসছিল। কর্নেল সেটা দাঁড় করিয়ে চেপে বসলেন, তারপর বললেন, বাজারের দিকে যাব। রিক্সাওয়ালা আমাদের ট্যুরিস্ট ভেবে দর হেঁকেছিল 50 টাকা। শেষ পর্যন্ত 25 টাকায় রফা হয়েছিল। রিক্সায় উঠে কর্নেল বললেন, পায়ে হেঁটে যাওয়া যেত, কিন্তু তোমার ক্লান্তির কথা ভেবে রিক্সায় চাপল। এরপর রাস্তা কখনো চড়াই কখনো উতরাই হয়ে বাজার এলাকায় পৌঁছল। প্রচণ্ড ভিড়ে আমাদের রিক্সা আটকে গিয়েছিল। কর্নেল বললেন, এখানেই নেমে পড়া যাক। রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে ভিড় ঠেলে তিনি এগিয়ে চললেন। আমি তাকে অনুসরণ করলুম। তারপর অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় পৌঁছে কর্নেলকে জিজ্ঞাসা করলুম, এদিকে কোথায় যাবেন? কষ্ট করে এবার তোমায় হাঁটতেই হবে। হঠাৎ আমার কষ্টের দিকে আপনার দৃষ্টিপাত কেন? কষ্টটা শুধু সমান নয়, আমারও, কারণ অক্টোবরের এই চড়া রোদ আমার সহ্য হয় না। কিন্তু যাবেন কোথায়? চুপচাপ আমাকে ফলো করো, যথাসময়ে জানতে পারবে। বাজার এলাকা ছাড়িয়ে গিয়ে বাঁদিকে একটা সংকীর্ণ রাস্তায় এগিয়ে চললেন কর্নেল। কিছুক্ষণ পরেই দেখলুম রাস্তাটা উঁচু হয়ে উঠে গেছে এবং দুধারে আধুনিক গড়নের বাড়ি এবং ফুলবাগিচা। কর্নেল বললেন, এটা সিংহগড়ের টাউনশিপ এরিয়া। চড়াই উঠে সমতল মাটির উপর কিছুটা এগিয়ে গিয়ে দেখলুম সামনে নদীর ঘাট। এখানে নদীটা খুব ভদ্র এবং শান্ত মনে হলো। কর্নেল এবার বাঁদিকে ঘুরলেন। আমরা নদীর দুধারে সারিবদ্ধ গাছের ছায়ায় হাঁটছিলাম। এ পথে মাঝে মাঝে মোটর গাড়ি দেখা যাচ্ছিল। এক ভদ্রলোক পায়ে হেঁটে আসছিলেন, পরনে প্যান্ট শার্ট, হাতে একটা ব্রিফকেস। কর্নেল তাকে বললেন, যদি কিছু মনে না করেন, আপনার কাছে একটা কথা জানতে চাইব। ভদ্রলোক কর্নেলের চেহারা দেখে বিদেশি ট্যুরিস্ট ভেবেছিলেন। কর্নেলকে বাংলায় কথা বলতে শুনে মুখে বিস্ময় ফুটিয়ে বললেন, আপনি বাঙালি? আপনিও তো বাঙালি। যদি জিজ্ঞাসা করেন তা কি করে বুঝলুম? আমি বলবো, শুধু মুখের গড়ন নয়, বাঙালির দুটো চোখ লক্ষ্য করলেই একটা বিশেষ দীপ্তির চোখ এড়ায় না। দীপ্তিটা অবশ্যই বুদ্ধির। ভদ্রলোক কর্নেলের তোয়াজে অভিভূত হয়ে বললেন, নমস্কার নমস্কার, আপনি কি এখানে বেড়াতে এসেছেন? বলুন, আপনার জন্য কি করতে পারি? কর্নেল জ্যাকেটের ভেতর পকেট থেকে একটা খাম বের করলেন। খামটা চিনতে পারলুম। ওটার ভেতরে প্রতিমা রায়ের ছবি আছে, কিন্তু ওটা অনেক বছর আগের ছবি। চুপচাপ দাঁড়িয়ে দেখতে থাকলুম কর্নেলের ক্রিয়াকলাপ। তিনি ছবিটা বের করে ভদ্রলোককে দেখিয়ে বললেন, এই মহিলা সম্পর্কে আমার আত্মীয়া হন। এটা অনেক পুরনো ছবি, হয়তো 15 বছর আগেকার। তো আমি শুনেছি নদীর ধারে এই
নিউ টাউনশিপ এরিয়ায় ইনি তার মামার বাড়িতে থাকেন। তার মামা একসময় এমপি ছিলেন। জানি না এখন তিনি বেঁচে আছেন কিনা। ভদ্রলোক ছবিটা কিছুক্ষণ ধরে দেখলেন, তারপর বললেন, খুব চেনা মুখ। আমি সিংহগড়ে ট্রান্সফার হয়ে এসেছি মাস তিনেক আগে। একজন বাঙালি এমপি এখানে ছিলেন শুনেছি, কিন্তু এই মহিলাকে চেনা মনে হচ্ছে। কর্নেল বললেন, সেই এমপির বাড়িটা কি এই এলাকাতেই? হ্যাঁ, শুনেছি এখানেই তিনি একটা বাংলো বাড়িতে বাস করতেন। তারপর বাড়িটা বিক্রি করে দিয়ে চলে যান। কিন্তু এই মহিলা, এক মিনিট, ওই ভদ্রলোক আসছেন, ওকে জিজ্ঞাসা করি। একজন প্রৌঢ় ভদ্রলোক আসছিলেন, তার পরনে ধুতি পাঞ্জাবি। আমাদের দেখে থমকে দাঁড়িয়ে গেলেন তিনি। তারপর প্যান্ট শার্ট পরা ভদ্রলোককে জিজ্ঞাসা করলেন, কি প্রভাত, এরা কি তোমার পরিচিত? প্রভাতবাবু বললেন, না প্রবীরদা। আচ্ছা, আপনি তো এখানে অনেক বছর আছেন, দেখুন তো এই মহিলাকে চিনতে পারেন কিনা। ইনি এই ট্যুরিস্ট ভদ্রলোকের আত্মীয়া। প্রবীরবাবু ছবিটা দেখেই বললেন, আরে এ কি কাণ্ড, এ তো সেই এমপির ভাগ্নি। এমপি তো ভোটে হেরে বাংলো বাড়ি বেচে দিয়ে কোথায় গেছেন তা জানি না, কিন্তু ওর ভাগ্নি ওদিকটায় একটা আশ্রম করে সেখানে বাস করেন। প্রবীরবাবু আমরা যেদিকে যাচ্ছিলাম সেদিকেই আঙুল তুলে দেখালেন। লক্ষ্য করলাম তার মুখে কেমন একটা বাঁকা হাসি। কর্নেল বললেন, প্রতিমা কি সন্ন্যাসিনী হয়েছেন? প্রবীরবাবু তেমনই হেসে বললেন, আগে হ্যাঁ, সোজা চলে যান, নিউ টাউনশিপের পরে একটা ছোট শালবন আছে। এই রাস্তাটা অবশ্য শালবনের গা ঘেঁষে বাঁদিকে ঘুরে গেছে। আপনারা শালবনের ভেতর দিয়ে পায়ে হাঁটা পথে আশ্রমে পৌঁছে যাবেন। কর্নেল হতদন্ত হয়ে হাঁটতে থাকলেন। শালবনের কাছাকাছি গিয়ে দেখলাম এই সংকীর্ণ পিচ রাস্তাটা বাঁদিকে ঘুরে উতরাইয়ে নেমে গেছে। কর্নেল একটু দাঁড়িয়ে বললেন, যার কাছে ঠিকানা নিয়েছিলাম সে এখানকার সিংহগড় সম্পর্কে কিছু জানে না। আমরা বাজারের এলাকা থেকে সোজা এই রাস্তায় চলে আসতে পারত, অকারণ অতখানি ঘুরে আসতে হলো। শালবনের ভেতর দিয়ে পায়ে চলা রাস্তায় গিয়ে বললাম, আমাকে একেবারে হতবাক করে দিয়েছেন আপনি। কিছু যে জিজ্ঞেস করব মাথায় কোনো কথা আসছে না। কর্নেল বাইনোকুলারে নদীর ডাইনে দিকটা দেখে নিয়ে বললেন, কেন? বললাম, প্রতিমা দেবীর ঠিকানা তো আপনি বিজয়বাবুর কাছে জানতে পারতেন। তবে আমার সবচেয়ে আশ্চর্য লাগছে, তিনি যেমন প্রতিমা দেবী সম্পর্কে কথা বাড়ালেন না, আপনিও আর কিছু জানতে চাইলেন না। তখন আমার মনে হয়েছিল এর মধ্যেও কোনো রহস্য আছে। রহস্য খুঁজলে তুমি সর্বত্র সব কিছুতেই পাবে। তবে প্রতিমা যে আশ্রমবাসিনী তা আমি তোমাকে ইচ্ছে করেই বলিনি। বললে তুমি আমাকে প্রশ্নে উত্তক্ত করে ছাড়তে। তার চেয়ে সঙ্গে এসেছো, সচক্ষে চুপচাপ সব দেখে যাও। শালবন ছাড়িয়ে গিয়েই চোখে যেন অপার্থিব লাবণ্যের ছটা এসে পড়ল। নিচু পাঁচিলে ঘেরা এবং বৃক্ষলতা গুল্মে আর রং বেরঙের ফুলে সাজানো একটা বাঙালি ধাঁচের বাড়ি। কর্নেল কিছু না বললেও বুঝতে পারলুম প্রতিমা দেবীর মামা তাকে নিজের বাড়িটা দান করে গেছেন। স্থানীয় লোকেরা তত কিছু খোঁজখবর রাখেন না। গেট বন্ধ ছিল। কর্নেল গিয়ে প্রথমে একবার কাশলেন, তারপর একটু গলা চড়িয়ে বললেন, কেউ কি আছেন এখানে? ভেতর বাংলোর পাশেই একটা ছোট মন্দির। মন্দিরের বারান্দাটা বেশ উঁচু। গেটের কাছ থেকে দেখতে পেলুম গেরুয়া রঙের শাড়ি পরা এক মহিলা মন্দিরের বারান্দা থেকে দ্রুত নেমে আসছেন। তার চুল এখনো কালো, মুখের সৌন্দর্য যেন রঙিন পাথরে খোদাই করা ভাস্কর্য। কিন্তু ভয়ের ছাপ ক্রমশ যত তিনি কাছে আসছিলেন তত আমার চোখে পড়ছিল। তাহলেও তার সৌন্দর্যের কোনো তুলনা হয় না। অন্তত আমি কোথাও এমন কোনো সন্ন্যাসিনীকে দেখিনি। তিনি লনের মাঝামাঝি এসে মৃদুস্বরে বললেন, গেট খোলাই আছে, আপনারা আসুন। গেটের দুটি অংশ শুধু পরস্পরকে ছুঁয়েছিল। কর্নেল ঠেলতেই তা খুলে গেল।
আমি ভেতরে ঢুকে আগের মতো গেট বন্ধ রাখলাম। কাছে গিয়ে কর্নেল বললেন, জানি না আপনার জীবনে কোনো ব্যাঘাত ঘটাতে এসেছি কিনা, তবে অন্তত সজ্ঞানে তেমন কিছু করব না। আমার নাম কর্নেল নীলাদ্রি সরকার, আর আমার সঙ্গী এই তরুণ বন্ধুর নাম জয়ন্ত চৌধুরী, কলকাতার দৈনিক সত্যসেবক পত্রিকার সাংবাদিক। প্রতিমা দেবী শীতল মুখে এবং নিষ্পলক চোখে আমাদের দেখছিলেন। এবার লক্ষ্য করলুম তার ঠোঁটের কোণার কেমন যেন বাঁকা হাসির রেখা, অথবা আমারই দেখার ভুল। তিনি ধীরে শ্বাস ছেড়ে বললেন, কর্নেল সাহেব কি আমার মামার কোনো নির্দেশ পেয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছেন? কর্নেল বললেন, আপনার মামা কোথায় আমি জানি না, আপনি জানেন? প্রতিমা ঠোঁট কামড়ে ধরে মাথা নাড়লেন, তারপর মৃদু স্বরে বললেন, মামা আমার উপর রাগ করে নিজের বাড়ি ছেড়ে চলে গেছেন। আমার মামিমা বেঁচে নেই, তাদের একমাত্র ছেলে বরুণ থাকে আমেরিকায়। আমার এখন মনে হচ্ছে মামা বরুণের কাছে গিয়েছেন। আপনারা আসুন, বাংলোতে আমার জিনিসপত্র সবই আছে, বসার ঘরটাও আমি আগের মতোই রেখেছি। হঠাৎ যদি তিনি ফিরে আসেন। আমার মনে হলো শেষ বাক্যটা বলতে প্রতিমার কণ্ঠস্বর যেন করুণ হয়ে এলো। কর্নেল জুতো খুলতে যাচ্ছিলেন। প্রতিমা বললেন, জুতো খোলার দরকার নেই, বাইরের লোকেরা এটাকে আশ্রম বলে জানে, কিন্তু এটা আশ্রম নয়। কর্নেল বসার ঘরে ঢুকে বললেন, কিন্তু আপনি সন্ন্যাসিনী, সন্ন্যাসিনী তো আশ্রমেই বাস করেন, কাজেই লোকে ভুল বলে না। দেখলুম ঘরের ভেতরটা আধুনিক আসবাবপত্রে সাজানো, দুটো সেলফ ভর্তি বই, অন্যদিকে চীনা ফুলদানিতে সাজানো একগোছা ফুল। সোফার সেন্টার টেবিলেও ফুলদানিতে এদিনের তাজা ফুল সাজানো। দেওয়ালে দেশ বিদেশের শিল্পীদের পেন্টিং ঝুলছে। বুকশেলফের ওপর রবীন্দ্রনাথের একটা বড় ছবি। আমরা সোফায় বসে পড়লুম। প্রতিমা দরজার কাছে দাঁড়িয়ে রইলেন। কর্নেল বললেন, আপনি বসবেন না? আমি আপনার জন্য 2 কাপ চা করে নিয়ে আসি। কর্নেল একটু হেসে বললেন, সন্ন্যাস জীবনে চা খাওয়া নিষিদ্ধ কিনা আমি জানি না, তবে আপনাকে কষ্ট করতে হবে না। আমরা বেশিক্ষণ বসবো না, আপনাকে কয়েকটা প্রশ্ন করতে এসেছি। ভাই, এখানে কি টেলিফোন আছে? মামার 2টো টেলিফোন ছিল, আমি ফেরত দিয়ে এসেছি, কারণ আমার কাউকে টেলিফোন করার দরকার হয় না। আপনি কি এখানে একা থাকেন? না, একটি আদিবাসী মেয়ে আমার সঙ্গে থাকে, তাকে একটা কাজে পাঠিয়েছি। কর্নেল তার চোখে চোখ রেখে বললেন, আমি বুঝতে পারছি আপনার মনে প্রচণ্ড কৌতূহল জেগেছে আমি কেন আপনার কাছে এসেছি। যাই হোক, আপনি সন্ন্যাস জীবন গ্রহণ করেছেন, আপনার পিছু ফিরে তাকানো নিষিদ্ধ। প্রতিমা মাথা নেড়ে বললেন, আমি ওসব নিয়ে মাথা ঘামাই না। আমার আরাধ্য দেবতা কৃষ্ণ, কিন্তু আমি বৈষ্ণবী নই। আমি আমার দেবতার ধ্যানে দিন কাটাই। নেহাত বেঁচে থাকার জন্য কিছু খেতে হয়। আরও শুনুন, আমার কোনো দীক্ষাগুরু নেই, আমার আত্মাই আমার দীক্ষাগুরু। ঠিক আছে, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। সম্প্রতি এখানে নাকি কোনো কোনো রাত্রে সিংহের গর্জন শোনা যায়, কেউ কেউ নাকি সিংহটা দেখেছে। লক্ষ্য করলুম প্রতিমা যেন একটু চমকে উঠেই নিজেকে সংযত করলেন। তারপর বললেন, আপনি কি সত্যি সামরিক অফিসার নাকি পুলিশের লোক? কর্নেল তার শার্টের বুক পকেট থেকে তার একটা কার্ড বের করে বললেন, এটা আপনি দেখে নিয়ে কাছে রাখতে পারেন, এমনও হতে পারে আমি আপনার কাজে লাগতে পারি। কার্ডটা 2 হাত বাড়িয়ে করতলে নিয়ে চোখ বুলিয়ে দেখার পর প্রতিমার মুখে একটা উজ্জ্বলতা ফুটে উঠল। তিনি শ্বাস প্রশ্বাসের সঙ্গে বললেন, কর্নেল নীলাদ্রি সরকার, আপনার কথা আমি একজনের মুখে প্রায়ই শুনতাম। রাঘবেন্দ্র রায়চৌধুরী। প্রতিমার মুখের উজ্জ্বলতা মুহূর্তে নিভে গেল। তিনি আস্তে আস্তে বললেন, কর্নেল সাহেব,
দয়া করে ওই নামটা আর উচ্চারণ করবেন না। দৈবাত ওই নামটা আমার মনে ভেসে উঠলে আমি ক্রোধে উন্মাদ হয়ে উঠি। কর্নেল বললেন, যেবার রাজবাড়ির এক সন্ন্যাসী অভয়ানন্দের ক্ষতবিক্ষত লাশ জলপ্রপাতের কাছে পাওয়া যায়, সেবারও এমনি সিংহের গর্জন নিয়ে গুজব রটেছিল সিংহগড়ে। তাই আমার ভয় হচ্ছে এবারও তেমন কিছু সাংঘাতিক ঘটনা ঘটতে পারে। প্রতিমা তীব্র স্বরে বললেন, ওই লোকটার কাছে সেই কথা শুনেই কি আপনি সিংহগড়ে ছুটে এসেছেন? কর্নেল একটু হেসে বললেন, না, আমার উদ্দেশ্য বিরল প্রজাতির প্রজাপতি দর্শন। কিন্তু কলকাতার সেই লোকটা আমাকে আপনার একটা পুরনো ফটো দিয়ে আপনার কথা বলেছিল, তাই আমি কৌতূহল সম্বরণ করতে পারিনি। প্রতিমা মুখ নামিয়ে বললেন, আপনাকে আমার কিছু বলার আছে। আমি অবাক চোখে সন্ন্যাসিনী বেশে দাঁড়িয়ে থাকা প্রতিমা দেবীকে দেখছিলাম। অনুমান করতে চেষ্টা করছিলাম তার বলার কথাটা কি হতে পারে। তিনি কি একটা নষ্ট প্রেমের কথা শোনাবেন, নাকি অভয়ানন্দের মৃত্যু রহস্য কর্নেলকে জানিয়ে দেবেন? কর্নেল বললেন, আমি চুরুট টানতে অভ্যস্ত। আপনার অসুবিধা না থাকলে আমাকে একটা অ্যাস্ট্রে দিন। প্রতিমা বুকশেলফের ওপর থেকে একটা অ্যাস্ট্রে এনে কর্নেলের সামনে রাখলেন। তারপর বললেন, মামা একসময় খুব সিগারেট খেতেন, পরে ছেড়ে দিয়েছিলেন। কর্নেল লাইটার জেলে চুরুট ধরিয়ে বললেন, আপনি দাঁড়িয়ে না থেকে বসলে ভালো হয়। প্রতিমা বললেন, আমাকে আপনি তুমি বলুন, আপনি আমার মামার বয়সী। কর্নেল একটু হেসে বললেন, হ্যাঁ, তুমি বললে একটু কাছাকাছি আসা যায়। সত্যি বলতে কি, আমি কলকাতা থেকে তোমার কাছেই আসতে চেয়েছিলাম। যাই হোক, এবার বলো তুমি কি বলতে চাইছো। প্রতিমা আবার ঠোঁট কামড়ে যেন নিজেকে সংযত করলেন। তারপর দেওয়ালের কাছে রাখা কয়েকটা চেয়ারের মধ্যে একটা চেয়ার টেনে এনে কর্নেলের কাছাকাছি বসলেন। বললেন, আমি অনেক বছর ধরে কোনো সোফা বা চেয়ারে বসিনি, মেঝেতে বসতেই অভ্যস্ত হয়েছি। কিন্তু আপনার কথায় এতদিন পরে আমি এইভাবে বসলুম, আমার একটু অস্বস্তি লাগছে। তা লাগুক, আপনাকে দেখে আমার মনটা কেন যেন চঞ্চল হয়ে উঠেছে। কর্নেল চুরুটের ধোঁয়া ছেড়ে বললেন, বেশ তো, তুমি কি বলতে চেয়েছো এবার তার নিঃসংকোচে বলো। জয়ন্তের সামনে কথা বলতে কোনো বাধা নেই। প্রতিমা জোরে শ্বাস ছেড়ে বললেন, আপনি কি সত্যি শুধু আমার কথা শুনেই আমার সঙ্গে আলাপ করতে এসেছেন? তুমি ঠিকই ধরেছ। রাজবাড়ির ছোটবাবু অজয় নারায়ণ কলকাতায় তার মেয়েকে আনতে গিয়েছিলেন। তিনি আমার সঙ্গেও দেখা করতে যান, কারণ তার দাদা জলপ্রপাতের উপরের জঙ্গলে দুষ্প্রাপ্য প্রজাতির প্রজাপতি দেখেছেন। তুমি আমার কার্ডে দেখতেই পাচ্ছ, প্রকৃতি বিজ্ঞানে আমার নেশা, আর একটু পেশাও আমার আছে। এটা তোমার আগে জানা উচিত। আমি একজন রহস্যভেদী, অর্থাৎ কোনো রহস্য দেখলে তা উন্মোচন করার জন্য ব্যস্ত হয়ে উঠি। প্রতিমা হাসবার চেষ্টা করে বললেন, আমাকে আপনি কি কোনো রহস্যের বিষয় বলে ভেবেছেন? হ্যাঁ, তুমি রহস্যময়ী। তোমাকে কেন্দ্র করে একটা রহস্য যেন দানা বেঁধে আছে। তবে সেসব কথা থাক, তুমি যা বলতে চাইছিলে এবার বলো। মামা আমাকে সাবধান করে দিয়েছিলেন, কিন্তু ওই বয়সে আমার মধ্যে কি একটা আগুন ছিল। সবসময় তার উত্তাপ অনুভব করতাম। সেই উত্তাপ কখনো কখনো সহ্য করতে পারতাম না। রাঘবেন্দ্র এই সুযোগটা নিয়েছিল, কিন্তু পরে যখন বুঝতে পারলাম সে আসলে আমাকে বারবনিতার দলে ফেলেছে। আপনি পিতৃতুল্য। জয়ন্তবাবু আমার ছোট ভাইয়ের মতো, বলতে কুণ্ঠা নেই। তার হাত থেকে আমাকে বাঁচাতে চেয়েছিলেন এক আশ্চর্য মানুষ। রাজবাড়িতে ওদের সম্পত্তির একজন শরিকও তিনি। কর্নেল বললেন,
তুমি নিশ্চয়ই অভয়ানন্দের কথা বলছো? হ্যাঁ, প্রথমে ছিলেন তিনি অভয় নারায়ণ, পরে হিমালয়ে বেড়াতে গিয়ে এক সাধুর কাছে দীক্ষা নিয়ে আসেন। তারপর নিজের পরিচয় দিতেন অভয়ানন্দ ব্রহ্মচারী বলে। আমার সঙ্গে মাঝে মাঝে রাজবাড়িতে যেতুম। তারপর একদিন অভয়ানন্দকে দেখার ইচ্ছা হয়েছিল। হয়তো আমার ভুল, কিন্তু তার চেহারার মধ্যে একটা আশ্চর্য প্রভা দেখতে পেতাম। একদিন চুপি চুপি রাজবাড়ির পিছন দিয়ে তার ঘরে চলে গেলুম। ঠাকুরবাড়ি সংলগ্ন একটা ছোট ঘরে সে থাকত। অভয়ানন্দ আমাকে দেখে চমকে উঠেছিল, কিন্তু আমি তাকে একটা মিথ্যে কথা বলেছিলাম রাঘবেন্দ্র আমাকে উত্ত্যক্ত করছে। আপনাকে বলা দরকার, তখন রাজবাড়ি বড়বাবু, এমনকি মামার চেয়েও রাঘবেন্দ্রের প্রভাব সিংহগড়ে বেশি ছিল। যত ডাকাত ও গুন্ডা প্রকৃতির লোক ছিল তার হাতে। পুলিশও ছিল তার বন্ধু, আর আমাকে এসে উত্ত্যক্ত করতে সাহস পেত না। আমি নিজেই তার কাছে আত্মসমর্পণ করেছিলাম। কিন্তু পরে যখন তার মধ্যে আবিষ্কার করলুম সে শুধু আমাকে প্রবৃত্তি চরিতার্থ করার বস্তু ভেবেছে, তখন তার ওপর আমার ঘৃণা জেগেছিল। হয়তো আমি নিজেই তাকে মেরে ফেলতে পারতুম, কিন্তু তার ঝুঁকি ছিল। অভয়ানন্দের কাছে আমি ছুটে গিয়েছিলাম অনাদি স্বকীয় আলোতে নিজেকে আলোকিত করতে, কিন্তু ঝোঁকের বশে রাঘবেন্দ্র সম্পর্কে একটা মিথ্যে কথা বলে ফেললাম। অভয়ানন্দ আমাকে আশ্বাস দিয়ে বললেন, আমি সন্ন্যাসী এবং ব্রহ্মচারী, তুমি আমার কাছে অন্য কোনো আশা করো না। তবে তুমি যে জন্য এসেছো বলো, আমি তার প্রতিকার করব। কর্নেল চোখ বন্ধ করে কথা শুনছিলেন। এবার চোখ খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, তারপরে কি সিংহ গর্জনের গুজব ছড়িয়েছিল? প্রতিমা আসতে বলল, হ্যাঁ। কর্নেল বললেন, তারপর কি অভয়ানন্দের ক্ষতবিক্ষত দেহ জলপ্রপাতের কাছে পাওয়া গিয়েছিল? প্রতিমার চোখ ছলছল করছিল। তিনি আত্মসম্বরণ করে বললেন, আমি একটা সৎ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলাম। জানতাম না রাঘবেন্দ্র তার ক্ষতি করতে পারে। কল্পনাও করিনি এমন কিছু ঘটবে। প্রতিমা এবার কান্না জড়ানো গলায় বললেন, কর্নেল সাহেব, আমি ওই নিষ্পাপ মানুষটার মৃত্যুর কারণ। রাজবাড়ির লোকেরা নাকি এরকম কিছু একটা সন্দেহ করত, কিন্তু রাঘবেন্দ্রের কাছে তারা অসহায়। এর কিছুদিন পরে আমার দিক থেকে কোনো ক্ষতির আশঙ্কা করে রাঘবেন্দ্র সিংহগড় ছেড়ে চলে যায়। কর্নেল বললেন, তোমার ছবিটা কে তুলেছিল? ওটা আমি নিজেই স্টুডিওতে গিয়ে তুলেছিলাম। আমার ওই বয়সে আমি খুব খেয়ালি ছিলাম। কখন কী যে করতুম নিজেও বুঝতুম না। ছবিটা অভয়ানন্দের বিছানার তলায় কে রেখেছিল? প্রতিমা ভিজে চোখ আঁচলে মুছে শান্তভাবে বললেন, যখন ছবিটা তুলি তখন তার একটা কপি রাঘবেন্দ্র চেয়েছিল। আমার দৃঢ় বিশ্বাস সে অভয়ানন্দকে ফাঁসাতে চুপি চুপি তার বিছানার তলায় সেই কপিটা রেখে এসেছিল। তোমার নিজের কপিটা কি তোমার কাছে আছে? না, রাগ করে সেটা ছিঁড়ে ফেলেছি। নেগেটিভটা স্টুডিও দিয়েছিল আমাকে, সেটাও আগুনে পুড়িয়ে দিয়েছিলাম। কর্নেল ঘড়ি দেখে বললেন, একটা কথা তোমাকে জিজ্ঞেস করতে চাই। অভয়ানন্দের কাছে কি তুমি কখনো ব্রোঞ্জের কোনো চাকতি দেখেছিলে? প্রতিমা একটু চমকে উঠলেন, বললেন, অভয়ানন্দ বলেছিল তার দীক্ষাগুরু তাকে একজোড়া চাকতি দিয়েছিলেন। সে দুটো নাকি 1000 বছরের পুরনো দুটো শিল। হিমালয়ে সাধু বাবা ও দুটো কোথায় পেয়েছিলেন তা অভয়ানন্দকে বলেননি। কর্নেল একটু হেসে বললেন, অভয়ানন্দের বিছানার তলায় একটা চাকতি আবিষ্কার করেছিলেন রাঘবেন্দ্র। ফটোর সঙ্গেও সেটা তিনি নিয়ে যান। এই ঘটনা সম্ভবত অভয়ানন্দের মৃত্যুর পর। আর একটা চাকতি রাজবাড়ির ছোটবাবু অজয় নারায়ণ নাকি কুড়িয়ে পান ঠাকুরবাড়ির পুকুর পাড়ে। প্রতিমা অবাক চোখে অবাক হয়ে তাকিয়েছিলেন। রাজবাড়ির ছোটবাবুর কথা আমি বিশ্বাস করি না। অভয়ানন্দের ঘর থেকে রাঘবেন্দ্র আর ছোটবাবু পরপর একটা করে চাকতি খুঁজে পেয়েছিলেন। কর্নেল বললেন, তুমি যেসব কথা বললে তা আমার জানা ছিল না। আমি বুঝতে পারছি অভয়ানন্দ সম্ভবত রাঘবেন্দ্রকে চার্জ করতে গিয়েই মারা পড়েন। তার মৃত্যু কোনো জন্তুর আক্রমণ হয়েছে
এটা সাব্যস্ত করতে রাঘবেন্দ্র মৃতদেহটা ক্ষতবিক্ষত করেছিল। কিন্তু এবার আমি তোমাকে একটা প্রশ্ন করছি, আশা করি সঠিক উত্তর দেবে। আপনি কথা দিন রাঘবেন্দ্রকে খুঁজে বের করে শাস্তি দেবেন, কারণ আপনি নিজেই বললেন আপনি রহস্যভেদী। কর্নেল মৃদু হেসে বললেন, তার শাস্তি দেওয়ার জন্য দেশের আইন আছে, আদালত আর প্রশাসন আছে। অনেক বছর আগের ঘটনা, তাহলে পুলিশ নতুন করে তদন্ত শুরু করতে পারে। আমি পুলিশের সঙ্গে সহযোগিতা করব। এবার তুমিই বলো, এবার যে সিংহ গর্জনের গুজব ছড়িয়েছে সে ব্যাপারে তোমার মত কি? প্রতিমা একটু চুপ করে থাকার পর খুব আস্তে বললেন, গুজবটা শোনার পর আমার ভয় হচ্ছে। যে আদিবাসী মেয়েটা আমার কাছে থাকে সে খুব সাহসী, আর আমার কাছে আত্মরক্ষার একটা অস্ত্র আছে, সেটা মামার একটা রিভলভার। উনি আমাকে অস্ত্রটা ব্যবহার করতে দিয়েছিলেন। তো কেন যেন মনে হয় একটা ভয়ঙ্কর পরিণাম আমার জন্য অপেক্ষা করছে। সিংহ গর্জনের গুজব পুরনো ভয়ঙ্কর স্মৃতিকে ফিরিয়ে এনেছে। দিনে আমি তত ভয় পাই না, তবে রাত্রে আমার ঘুম হয় না। আদিবাসী মেয়েটি তীর ধনুক নিয়ে আমাকে পাহারা দেয়। সারা রাত এ বাড়িতে আলো জ্বেলে রাখি। কর্নেল বললেন, তুমি যদি অন্তত 2 দিন সতর্ক থাকো, আমার মনে হয় তোমার ভয়ের কারণটা আমি নির্মূল করে দিতে পারবো। কর্নেল উঠে দাঁড়ালেন, তারপর বললেন, আমরা উঠেছি টুরিস্ট লজে, তোমার এখানে ফোন থাকলে ভালো হতো। প্রতিমা বললেন, নিউ টাটা টাউনশিপ এরিয়ায় কয়েকটি বাঙালি ফ্যামিলি আছে, তাদের টেলিফোন আছে। আমাকে তারা সন্ন্যাসিনী বলে শ্রদ্ধাভক্তি করে। দরকার হলে আমি আপনাকে কারুর বাড়ি থেকে ফোন করব। কর্নেল বললেন, তোমাকে তো শালবনটা পেরিয়ে যেতে হবে। শালবনের পূর্ব দিকটায় ফাঁকা জমি আছে, আমি দরকার হলে ওখান দিয়ে যেতে পারি। যদিও কখনো কোনো বাড়িতে যাইনি, তবে ওইসব বাড়ির মেয়েরা আমার কাছে এসেছে, সেই সূত্রে পরিচয়। আমরা দুজনে বেরিয়ে লনে নেমে গেলাম। কর্নেল জিজ্ঞেস করলেন, এত সব ফুল, এদের সেবা তুমিই করো? প্রতিমা বললেন, হ্যাঁ, মামার একটা জলের পাম্প আছে, নদী থেকে জল তুলতে অসুবিধা নেই। কর্নেল সাহেব, আমার জীবনে এখন এইসব ফুল আর আমার আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণ আমাকে সুখী রেখেছেন। এই যত ভয় পাই, এই পরিবেশ থেকে যেন উঠে এসে আমাকে আশ্বাস দেয়, আমার ঠাকুর তো আছেনই। কর্নেল পা বাড়িয়ে একটু হেসে বললেন, দেবতা বা প্রকৃতি সংসারের রক্ত মাংসের মানুষকে রক্ষা করতে পারেন বলে আমি বিশ্বাস করি না। বরং আমি তোমাকে বলবো, তোমার ফায়ার আর্মস আর আদিবাসী মেয়েটির তীর ধনুক তোমাকে রক্ষা করবে। প্রতিমা দেবীর কাছ থেকে বিদায় নিয়ে আমরা তার নির্দেশ মতো বাংলো বাড়ির পাশ দিয়ে পায়ে চলা রাস্তায় এগিয়ে গেলুম। কিছুটা চলার পর শালবন। শালবনের শেষ প্রান্তে দেখলুম অনেকখানি অঞ্চল পুরো জমি। তারপরে সুন্দর ছবির মতো নিউ টাউনশিপের ঘরবাড়ি। জমিটা পেরিয়ে গিয়ে দেখলুম পায়ে চলা পথটা ক্রমশ ঢালু হয়ে নেমে গেছে। তারপর পিচ রাস্তার যানবাহন ও মানুষজনদের ভিড় চোখে পড়ল। এতক্ষণে বললুম, কর্নেল, কর্নেল, আমার কিন্তু প্রতিমা দেবীকে প্রকৃত সন্ন্যাসিনী বলে মনে হয়নি। ওটা ওর ছদ্মবেশ। নিজেকে বৈষ্ণবী বলতে চান না, অথচ তার আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণ। তিনি কপালের রসকলি আঁকেননি। আমার ধারণা এই মহিলা সরল প্রকৃতির নন, ওর মনে জটিলতা আছে, তা আমি টের পাচ্ছিলাম। কর্নেল সহাস্যে বললেন, হ্যাঁ, প্রতিমা রহস্যময়ী মেয়ে, আর ওকে বলে এলুম আমি রহস্যভেদী। আপনি তো ঠিক তাই, রহস্যভেদ করতেই তো সিংহগড়ে এসেছেন। দুষ্প্রাপ্য প্রজাপতি দেখা নেহাত একটা উপলক্ষ। কিন্তু আমার ধারণা। কর্নেল আমাকে শেষ করতে দিলেন না। একটা সাইকেল রিক্সা ডেকে তাতে উঠে বসলেন। আমিও উঠে বসলুম। তারপর কর্নেল গেলেন সোজা টুরিস্ট লজ। এখন প্রায় 12:30 বাজে, কিন্তু তত গরম টের পাচ্ছিলাম না। আবহাওয়াটা বেশ স্নিগ্ধ। আমি আবার অসমাপ্ত কথাটা বলতে গেলুম, কিন্তু চোখ কটমটিয়ে বললেন, নো কথা, চুপচাপ চারপাশে দৃশ্য দেখতে দেখতে চলো। এত সুন্দর পাহাড়ি দৃশ্য আর কোথাও পাবে না।
ট্যুরিস্ট লজে পৌঁছানোর পর নিচের লঞ্চে ম্যানেজারের সঙ্গে দেখা করতে তিনি কর্নেলকে বললেন, দুবার ফোন এসেছিল। আমি বলেছি কর্নেল সাহেব এখনো ফেরেননি। কে ফোন করেছিল জিজ্ঞাসা করেছেন? আগে হ্যাঁ, রাজবাড়ি থেকে বড়বাবু ফোন করেছিলেন। কর্নেল রিসিভার তুলে ডায়াল করতে থাকলেন। তারপর সারা এলে বললেন, হ্যালো, কর্নেল নীলাদ্রি সরকার বলছি। হ্যাঁ বলুন বিজয়বাবু। সে কি, পুরো চিঠি? কি লিখেছে? আপনার অস্বস্তির কারণ নেই। আমি লাঞ্চের পর কিছুক্ষণ বিশ্রাম করে আপনার কাছে যাব। লাঞ্চের পর আমি অভ্যাস মতো বিছানায় গড়িয়ে পড়েছিলাম। বাঙালির চিরাচরিত বদ অভ্যাস সম্ভবত ভাত খুব। আমি এর পাল্লায় প্রায়ই পড়েছি। কাল একে তো সারা রাত ট্রেনের জার্নি, তারপর প্রায় বেলা 1টা অবধি কর্নেলের সঙ্গে সিংহগড় ঘুরে বেড়ানো। এর ফলে ভাত ঘুম সহজেই আমাকে পেয়ে বসেছিল। সেই ঘুম ভাঙল পরিচারকের ডাকে। তার হাতে চায়ের কাপ প্লেট। তখনই বিছানায় উঠে বসে দেখলুম কর্নেল ঘরে নেই। বিকেলে আমার চা খাওয়ার অভ্যাস আছে, তাই কর্নেল সেই ব্যবস্থা করে বেরিয়ে গেছেন তা বুঝতে পারলুম। লোকটি একটু হেসে বলল, বড় সাহেব ম্যানেজার বাবুকে বলে দিয়েছেন 4টে বাজলে আপনার কাছে যেন চা পাঠিয়ে দেওয়া হয়। লোকটি সেলাম করে ঘর থেকে বেরিয়ে গেল। শরীরটা এখন ঝরঝরে লাগছিল বটে, কিন্তু একটু অভিমান ও ক্ষোভও হলো। কর্নেলের সঙ্গে আমার যাবার ইচ্ছে ছিল। কেন জানি না, প্রতিমা দেবীর কথাবার্তা শোনার পর থেকে আমার মনে হচ্ছিল এত বছর পরে আবার সিংহ গর্জনের গুজব কোনো অঘটন ঘটাতে চলেছে। তাই কর্নেলের সঙ্গে থেকে রহস্যের সূত্রগুলো আঁচ করতে তীব্র ইচ্ছা ছিল। কর্নেল আমাকে ডাকলেই পারতেন, আমি ভাত ঘুম ফেলে তার সঙ্গে বেরিয়ে পড়তাম। না হয় একটু কষ্ট হতো, কিন্তু কি আর করা যাবে। কর্নেলের হালচালই এরকম। মাঝে মাঝে ওর খেয়ালি স্বভাবের পরিচয় এভাবেই পেয়েছি। চা খাওয়ার পর উঠে দূরে টিলার পাড়ে জঙ্গল এবং তার পেছনে নীল পাহাড়ের রেখা চোখে পড়ছিল। দক্ষিণের এই বারান্দা, রোদ পড়েছে কোনাকুনি। একটা চেয়ার এনে বসলুম। এখন নিছক প্রকৃতির শোভা দর্শন করা ছাড়া আর কিছুই করার নেই। শরৎকালের শেষ সপ্তাহ, তাই যত বিকেল ঘনিয়ে আসছিল তত পাখিদের কলরব বেড়ে যাচ্ছিল। কিছুক্ষণ পরে টেলিফোন বেজে উঠল। দ্রুত ঘরে গিয়ে রিসিভার তুলে সাড়া দিলুম। কর্নেলের কণ্ঠস্বর ভেসে এলো, ডার্লিং, আশা করি তোমার ভাত ঘুম ভালোই হয়েছে, ক্লান্তিও ঘুচে গেছে। আপনি আমাকে ঘুমোতে দিয়ে একা একা কেটে পড়েছিলেন কেন? এটা আমার ভালো লাগেনি। আপনি কোত্থেকে বলছেন? রাজবাড়ি থেকে। তুই যদি আসতে চাও বিজয়বাবুকে বললে গাড়ি পাঠিয়ে দেবেন। বললুম, তার আগে বলুন রহস্যময় কিছু ঘটেছে কি ওখানে? কর্নেল বললেন, ঘটেছে, তবে খারাপ কিছু নয়। আমি তোমাকে ডাকছি তার কারণ তুমি এই ঘটনা থেকে লেখার উপাদান পেতে পারো। সঙ্গে সঙ্গে বললুম, তাহলে গাড়ি পাঠাবার ব্যবস্থা করুন, কারণ গাড়িতে গেলে খুব শিগগির পৌঁছে যাব। কর্নেল বললেন, ঠিক আছে, আমি এখনই বিজয়বাবুকে খবর পাঠাচ্ছি। উনি ঠাকুর বাড়িতে আছেন। আচ্ছা, রাখছি। তখন প্যান্ট, শার্ট এবং হালকা একটা জ্যাকেট পরে নেমে এলাম, কারণ এখনই এখানে বাতাসে হিমের ঈষৎ প্রভাব টের পাওয়া যাচ্ছিল। বিশেষ করে সন্ধ্যার দিকেতে উষ্ণতা আরও কমে যাবে। প্যান্টের ডান পকেটে রুমাল জড়িয়ে আমার .22 ক্যালিবারের 6 রাউন্ডার রিভলভারটা নিতে ভুললুম না। তারপর দেখলুম সেন্টার টেবিলে এই ঘরে তালা ও চাবিটা রাখা আছে। জানালা বন্ধ করার পর বেরিয়ে গিয়ে দরজায় তালা এঁটে দিলুম। চাবিটা বুক পকেটেই থাকলো। নিচে গিয়ে ম্যানেজারকে দেখতে পেলুম না। লাউঞ্জে ইতস্তত কিছু লোক ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। তাদের ট্যুরিস্ট বলে মনে হলো, কিন্তু সাহেব 3জনকে দেখতে পেলুম না। তারা নিশ্চয়ই জলপ্রপাতের ওদিকে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন। দরজা দিয়ে বেরিয়ে গেলুম। আমার তর্সই ছিল না। বাংলার গেট পেরিয়ে গিয়ে নিচে রাস্তায় দাঁড়ালুম। একটা কালো অ্যাম্বাসাডার নদীর ব্রিজ পেরিয়ে আসছে দেখতে পেলুম। গাড়িটা ঘুরে এসে আমার সামনে দাঁড়িয়ে গেল। ড্রাইভারের চেহারা কালো পাথরে খোদাই করা জানা। সে একটা সেলাম ঠুকে পিছনের দরজা খুলে দিল। গাড়িতে উঠে বসলুম। ড্রাইভার
ভাঙা ভাঙা বাংলায় বলল, জানালা দুটোর কাচ তুলে দিতে, কারণ এখন বিকেলের দিকে এখানে খুব জোরে বাতাস বয়। আমি বাইরের লোক, ওই বাতাসের ঝাপটা নিতে আমার ঠান্ডা লাগতে পারে। লক্ষ্য করলাম ড্রাইভার বাঁদিকে জানালার কাচ তুলে দিয়েছে, তার ডান দিকের কাচ অল্প একটুখানি তোলা। গাড়ি ঘুরিয়ে নিয়ে সে এগিয়ে চলল। নদীর ব্রিজ পেরিয়ে গিয়ে সে গাড়ির গতি বাড়ালো। তারপর যাচ্ছি তো যাচ্ছি, কাচের বাইরে কিচ্ছু দেখতে পাচ্ছি না, শুধু ড্রাইভারের পাশ দিয়ে বাইরের কিছু অংশ চোখে পড়ছে। ঘড়িতে দেখলাম 4:30 বাজে। রাজবাড়ি পৌঁছতে বড়জোর 15 মিনিট লাগার কথা। এইবার সন্দেহ হলো আমি কোনো ভুল গাড়িতে চড়িনি তো। এমন হতে পারে এই গাড়িটা অন্য কাউকে নিতে এসেছিল, ভুল করে আমাকে নিয়ে যাচ্ছে। তাই জিজ্ঞাসা করলাম, তুমি রাজবাড়ির ড্রাইভার তো? লোকটা মুখ ঘোরালো না, গলার ভিতরে কি বললো বুঝতে পারলাম না। আরো কিছুক্ষণ পরে দেখলুম একটা জঙ্গলের ভেতর দিয়েই যেন গাড়ি ছুটে চলেছে। অমনি আমার বুকটা কেঁপে উঠল। পকেট থেকে সাবধানে রিভলভারটা বের করে প্যান্টের পাশে হাত রেখে ধমক দিয়ে বললুম, এই ড্রাইভার, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ড্রাইভার তবু মুখ ঘোরালো না। গলার ভিতর আবার কিছু বলল, কিছুই বুঝতে পারলাম না। এবার আমার পক্ষে চুপ করে থাকা সম্ভব নয়। তার চোয়ালের নিচে রিভলভারের নল ঠেকিয়ে গর্জন করে উঠলুম, গাড়ি থামাও, এক্ষুনি গাড়ি থামাও, তা না হলে তোমার মাথা উড়ে যাবে। লোকটা এতক্ষণে মুখ ঘোরাবার চেষ্টা করলো। দেখলুম তার পাকানো গোফের নিচে বাঁকা হাসি। সে বলল, আমার মাথা যদি উড়ে যায় তাহলে স্পিডের গাড়ি আপনাকে 300 ফুট নিচে নিয়ে যাবে, তখন আপনার অবস্থা কি হবে ভেবে দেখুন। আমি আবার গর্জন করে বললুম, গাড়ি থামাও বলছি, আমি গাড়ি চালাতে জানি। এবার সে বলল, ঠিক জায়গায় এসে গিয়েছেন, খামোকা রাগারাগি করে লাভ নেই স্যার। আপনার একটা পিস্তল আর এখানে 5-6টা পিস্তল আর বন্দুক। মাথা খারাপ না করে চুপচাপ বসে থাকুন। হঠাৎ স্পিড কমতে কমতে গাড়িটা এক জায়গায় থামলো। তখন রিভলভারটা আমার পকেটে ঢুকিয়ে রেডি রাখলো। সে গাড়ি থেকে নেমে দরজা খুলে দিল এবং নামতে ইশারা করলো। গাড়ি থেকে নেমে দেখলুম আমি একটা পুরনো একতলা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। বাড়িটার দুধারে এবং পেছনে ঘন জঙ্গল দেখা যাচ্ছে। দুজন লোক বাড়ির সামনে দাঁড়িয়েছিল। তাদের দেখে ভদ্রলোক বলে মনে হলো না। একজনের হাতে একটা বন্দুক, অন্যজনের হাতে একটা দেশি পিস্তল। প্রথম কয়েক মুহূর্ত আমি আতঙ্কে অবশ হয়ে গিয়েছিলাম, তারপর নিজেকে চাঙ্গা করে ফেললাম। এরকম অবস্থায় আগে কখনো পড়িনি এমন নয়। ড্রাইভার দাঁত বের করে হেসে বলল, স্যার, আমার চোয়ালের তলাটা গর্ত করে ফেলেছে। এবারে আসুন, কর্তা মহাশয়ের সঙ্গে আলাপ করবেন। জিজ্ঞেস করলুম, কে তোমাদের কর্তা মশাই? আমার সঙ্গে আসুন। পাহাড় জঙ্গল জায়গা, বাঘ ভাল্লুকও আছে, কাজে পালাবার চেষ্টা করবেন না। ঘরের দরজা খোলা ছিল। ভিতরে আলো জ্বলে উঠল। দেখলুম কর্নেলের মতো গুফ দাড়িওয়ালা এক প্যান্ট শার্ট পরা একটা লোক বসে আছে। তার মাথার চুল অবশ্য লম্বা, পিছন দিকে মেয়েদের চুলের মতো হর্স টেল। লোকটি টেবিলের উল্টো দিকে একটা নড়বড়ে চেয়ারে আমাকে বসতে বলল। লক্ষ্য করলাম তার পিছনে একটা ক্যাম্প খাটে বিছানা পাতা। বিছানায় একটা বন্দুক রাখা আছে। লোকটার কণ্ঠস্বর অদ্ভুত। ভাঙা গলায় সে বলল, কান টানলে মাথা আসে, তোমাকে আনা হয়েছে, এবার তোমার মাথাটিকেও আনা হবে। কে আপনি? আমাকে এভাবে এখানে আনলেন কেন? তোমার কর্নেল বুড়োর কাছে 2টো ব্রোঞ্জের চাকতি আছে, তুমি চিঠি লিখে দাও, আমার লোককে যেন রাত 8টার মধ্যে চাকতি 2টো দেওয়া হয়। আর দেখো, 8:30 অবধি অপেক্ষা করে যদি চাকতি 2টো না পাই তাহলে তোমার মৃত্যু। বলে সে টেবিলের ড্রয়ার থেকে একটা জরাজীর্ণ প্যাড এবং ডট পেন এগিয়ে দিল। আমি চিন্তা করছিলাম, আমি নিরস্ত্র নই। ইচ্ছে করলে এই লোকটাকে গুলি করে মেরে দরজায় দাঁড়ানো ড্রাইভারটাকে মারতে পারি। বাইরের লোক দুটো দৌড়ে এলে আমার আর 2টো গুলি খরচ হবে।
4টে বডি এখানে ফেলে রেখে অ্যাম্বাসাডার গাড়িটা চালিয়ে চলে যেতে পারি নিরাপদ জায়গায়, কিন্তু সেটা হয়তো ঝুঁকির ব্যাপার হবে যদি দৈবাত বাইরে স্বতন্ত্র লোক দুটোকে ধরাশায়ী না করতে পারি। তার চেয়ে ব্যাপারটা কত দূর গড়ায় চুপচাপ দেখে নেওয়াই ভালো। প্যাডটা টেনে নিয়ে আমি তার কথা মতো লিখতে শুরু করেছিলাম। এমন সময় ড্রাইভার বেটার ছেলে বলে উঠল, বাবু মশাই, এই বাঙালি বাবুর পকেটে একটা পিস্তল আছে। অমনি দাড়িওয়ালা লোকটা বিছানা থেকে বন্দুকটা তুলে নিয়ে আমার বুকে ঠেকালো, তারপর বলল, আগে অস্ত্রটা দাও, তারপর লিখতে। বুকের বাঁদিকে ঠিক হার্টের উপর বন্দুকের নলের চাপ টের পাচ্ছি। সে সেফটি ক্যাচ তুলে নিল, ট্রিগারে হাত রেখে বলল, তোমার ফায়ার আর্মস আমাকে তুলে না দিলে আমি ট্রিগার টানবো। সে সময় কেন যেন আমার মনে হলো লোকটা তার স্বাভাবিক কণ্ঠস্বর ইচ্ছে করেই বিকৃত করছে। মাঝে মাঝে দু একটি কথায় ওর আসল কণ্ঠস্বর যেন ধরা পড়ছে, যা আমার চেনা। কিন্তু আমার যা উদ্দেশ্য ছিল তা যখন কাজে লাগাতে পারিনি, তখন আমার অস্ত্রটা ওকে দেওয়া ছাড়া উপায় নেই। তার দু চোখে হিংসার চাহনি জ্বলজ্বল করছিল। পকেট থেকে রিভলভারটা বের করে তার দিকে এগিয়ে দিলাম। সে ওটা দেখার পর বন্দুকের নল সরিয়ে নিল, তারপর বলল, যা বলছি লিখে ফেলো। ওর কথা মতো কর্নেলকে চিঠিটা লিখে তার তলায় নাম সই করল। চিঠিটা সে আমার হাত থেকে নিয়ে পড়ে দেখলো। তারপর ড্রাইভারকে ডেকে সে বলল, এটা নিয়ে গিয়ে কার হাতে দিবি তা বুঝতে পারছিস? ড্রাইভার এবার হিন্দিতে বলল, জি হ্যাঁ সাব। তাহলে দেরি করিস না, গাড়ি একটু তফাতে রেখে চিঠিটা দিয়ে যতক্ষণ না সে ফিরে আসে তুই অপেক্ষা করবি। তবে আমাকে এখানে আর পাবি না, আমি আমার নিজের ডেরায় থাকবো। এই ছোকরাকে সেখানে নিয়ে যাব। ড্রাইভার চিঠিটা নিয়ে বেরিয়ে গেল। তারপর আমারই রিভলভারের নল আমাকে তাক করে অন্য হাতে বন্দুক নিয়ে তাগড়াই চেহারার লোকটা বলল, চলো। আমি বাইরে বেরোতেই সে ডাকলো, তোরা এখানে আয় রে। সেই পিস্তল আর বন্দুকধারী লোক দুটো বারান্দার কাছে এলো। দাড়িওয়ালা বলল, ঘরের ভিতরে দড়ি আছে, নিয়ে এসে এর হাত দুটো পিছন থেকে বেঁধে ফেল। তারা দুজনে যখন আমার হাত দুটো পিছন দিকে বাঁধছে, নিজের ওপর আমার রাগ হলো। কর্নেল বলেন, তুমি বোঝো সবই, কিন্তু বড় দেরিতে। কথাটা খুব সত্যি। আমি 4টে নরহত্যা করে অনায়াসে পালিয়ে যেতে পারতুম। এর দায় পুলিশ কোনোভাবেই চাপাতে পারতো না, কিন্তু সেই শুভ মুহূর্ত হাতছাড়া করেছি। তারা টানতে টানতে আমাকে বাড়িটার পেছনে জঙ্গলে ঢোকালো। বেলা পড়ে এসেছে, কিন্তু বোঝা যাচ্ছে জায়গাটা একটা টিলার মাথায়। এই সূর্যের আলো ছটা এখনো সবকিছু স্পর্শ করছে। একটু পরেই সব স্পষ্টতা চলে গেল। জঙ্গলের ভিতরে ঘন ছায়া। তারপর দেখলুম বড় বড় পাথরের চাই ইতস্তত পড়ে আছে। সেগুলোর মধ্য দিয়ে যেতে যেতে একখানি সুন্দর একটা বাংলো বাড়ি দেখতে পেলুম। বাড়ির ওপাশে একটা নদীও চোখে পড়ল। পিস্তলওয়ালা লোকটি আমাকে দড়ি ধরে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছিল। বন্দুকওয়ালা লোকটি মনিবের হুকুমে এগিয়ে গিয়ে বাংলোর গেটের তালা খুলল। তারপর দরজা খুলে ভিতরে ঢুকে আলো জ্বেলে দিল। এতক্ষণে বুঝতে পারল আমাকে খুব বেশি দূরে নিয়ে আসা হয়নি। আঁকাবাঁকা পথে ঘুরতে ঘুরতে গাড়িটা এসেছে, যাতে আমি বুঝতে না পারি কোথায় যাচ্ছি। কিন্তু এটা তো সিংহগড়ের সেই নিউ টাউনশিপ এরিয়া, সকালে যেখানে কর্নেল আর আমি প্রতিমা দেবীর বাড়িতে এসেছিলাম। কিন্তু এখন বুঝতে পারছিলাম না আমি কোনো বাংলো বাড়িতে আমাকে বন্দি করে রাখা হচ্ছে। প্রথমে বসার ঘর, তারপর দরজা খুলে একটা অপ্রশস্ত ঘরে আমাকে ঢোকানো হলো। ঘরে একটা খাটিয়া পাতা আছে, তার উপর একটা বিছানা আর বালিশ। বোঝা গেল এ ঘরে বাংলো বাড়িটা সাধারণ কর্মী বাস করে। একদিকে মাত্র একটা খুবচি জানালা, জানালার বাইরেটা অন্ধকার। সেই ঘরে আমাকে ঢুকিয়ে দিল। এক অসহ্য অবস্থা, কিন্তু কিছু করার নেই। শুধু ভাবতে থাকলুম শেষ অবধি কর্নেল নিশ্চয়ই এমন একটা কিছু করবেন যাতে আমি এই নিষ্ঠুর বজ্জাতদের হাত থেকে প্রাণে বেঁচে যাই। অনেক চেষ্টা করেও একপাশে কাঠ কিংবা চিত হতে পারলুম না, কারণ হাতটা এমনভাবে বেঁধেছে যে একটু নড়তে গেলে প্রচন্ড ব্যথা করছে। অগত্যা ওই অবস্থায় শুয়ে রইল। মুখের টেপ যেন আরো এঁটে গেছে, ঠোঁট দুটো ব্যথা করছে।
অনেক চেষ্টা করেও হাতের বাঁধন আলগা করা গেল না। এখন শুধু প্রতীক্ষা, মৃত্যুর জন্য প্রতীক্ষা, কিংবা কর্নেল নামক জীবনের জন্য প্রতীক্ষা। কিছুক্ষণ ওই অবস্থায় থাকার পর দেয়ালের দিকে কাঁধ থামার চেষ্টা করলাম। এই অবস্থায় সেটাও কঠিন, কিন্তু একটা কিছু করতেই হবে। নিজের চেষ্টার উপর ভরসা ফিরে এলো যখন চিত হয়ে শুতে পারলাম। তারপর উঠে বসার জন্য চেষ্টা করতে থাকলাম। দুটো পা বিছানার নিচের দিকে একটু একটু করে ঠেলতে ঠেলতে নিয়ে গেলাম। পা মেঝে স্পর্শ করার পর এতক্ষণে দুপায়ে ভর দিয়ে এক টানে উঠে বসলাম। পেছন দিকে হাত বাঁধা থাকলে শরীরকে ইচ্ছা মতো চালনা করা যায় না। আমার সামনে হাত তিনেক দূরে দরজা, তা বাইরে থেকে বন্ধ করা আছে। ঘরের ভিতর উঁচুতে একটা কম পাওয়ারের বাল্ব জ্বলছে। মুখ ঘুরিয়ে দেখে নিল হাতে দড়ি কাটার কোনো অস্ত্র আছে কিনা। কিছুই চোখে পড়ল না। এইটুকু পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়েছিলাম। এবার পেছনে দুহাতের কবজিতে বাঁধা মোটা দড়িটা টানাটানি করে খোলার চেষ্টা করলুম, কিন্তু দড়িটা এমনভাবে বাঁধা, টানাটানিতে একটু আলগা হলেও তা খোলা দুঃসাধ্য মনে হলো। এবার কি করব ভাবছি, এমন সময় বাইরে চাপা কথাবার্তার শব্দ কানে এলো। তারপর এ ঘরের দরজার কপাটে তালা খোলার শব্দ শুনতে পেলুম। তখনই সাবধানে উঠে দাঁড়িয়ে দরজার পাশে দেওয়ালের এক কোণে গিয়ে দাঁড়িয়ে রইলাম। আমি মরিয়া হয়ে উঠেছিলাম। যা কিছুই ঘটুক, এবার আমাকে একটা চান্স নিতেই হবে। দরজাটা খুলে গেল এবং সেই পিস্তলধারী লোকটা চাপা স্বরে বলে উঠল, হে কি, জানলা দিয়ে পালালো নাকি? তারপর সে ভিতরে এক পা বাড়াতেই আমি তার ঘাড়ের নিচে প্রচন্ড জোরে আমার মাথা দিয়ে আঘাত করলুম। অমনি সে বিছানার উপর পড়ে গেল। আমি এক সেকেন্ডও দেরি না করে পা দিয়ে কাপড়গুলো ঠেকিয়ে দিলুম। পর মুহূর্তেই ওর কোমরে বসে পড়লাম। মট করে একটা শব্দ হলো। তার আধখানা শরীর ছিল বিছানার উপরে, আধখানা নিচে। সে কোকিয়ে উঠেই চুপ করে গেল। তার হাতে দেশি পিস্তলটা এক পাশে ছিটকে পড়েছিল। সেটা পা দিয়ে বিছানার তলায় ঠেলে দিলুম। লোকটার আর সারা শব্দ পাওয়া গেল না। সে ধনুকের মতো বাঁকা অবস্থায় পড়ে রইল। অনুমান করলুম তার মেরুদণ্ডের কোনো অংশ নিচে নিশ্চয়ই ভেঙে গেছে এবং অজ্ঞান হয়ে গেছে। এবার দরজার দিকে ঘুরে খুব সাবধানে ভেজানো দরজা প্রায় নিঃশব্দে খুলে উঁকি মারল। ঘরের ভিতরে আলো নেই, শুধু বাইরের আলোর একটু ছটা পড়েছে। বাইরের দরজার পাশে বন্দুক হাতে ছায়ামূর্তির মতো সেই লোকটা দাঁড়িয়ে আছে। বুঝতে পারলুম এই ঘরে যে ঘটনা ঘটেছে তা সে টের পায়নি। তাছাড়া সম্ভবত ওদের মনিবও এখন এখানে নেই। আমি কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলুম বন্দুকওয়ালা লোকটা বাঁদিকে বারান্দার ওপর এগিয়ে গেল। এবার আমি খুব সাবধানে পা টিপে টিপে এগিয়ে গিয়ে খোঁজার চেষ্টা করলুম। ঘরের মেঝে কার্পেট বিছানো, তাই আমার হাঁটা চলার শব্দ হলো না। ডান দিকে একটা দরজা খোলা ছিল। সেখানে গিয়ে দেখি সেটাই ডাইনিং এবং কিচেন। ঘরে আলো না থাকলেও আমি যে ঘরে বন্দি ছিলাম সেই ঘরের বাল্বটা কিচেনে আলো ছড়াচ্ছিল। বোঝা গেল আমি কিচেন সংলগ্ন ঘরেই বন্দি ছিল। এবার কিচেনের একটা তাকে ছুরি চোখে পড়ল। তাকটা আমার বুকের সমান উঁচু। আমি পিছন দিক ঘুরে বাঁধা হাত দুটো অনেক কষ্টে তুলে ছুরিটা ডান হাতের মুঠোয় ধরে একটু আড়ালে সরে এলাম। তারপর ছুরির ওপর বা হাতের বাঁধনটা ঘষতে শুরু করলো। ছুরিটা ধারালো, বা হাতের দড়ি কেটে গেল। এবার মুক্ত বা হাত এবং দড়ি বাঁধা ডান হাত সামনে এনে ডাইনিং টেবিলের উপর ডান হাত রেখে বা হাত দিয়ে ডান হাতের দড়িটা দ্রুত কেটে ফেললাম। তারপর মুখে আটা টেপটা খুলতে কষ্ট হলো না। তারপর ছুরিটা হাতে নিয়ে উঁকি মেরে বন্দুকধারী লোকটাকে খুঁজলুম, কিন্তু তাকে দেখতে পেলাম না। এবার আমি যে ঘরে বন্দি ছিলাম সেই ঘরে গিয়ে বিছানার তলা থেকে দেশি পিস্তলটা বের করে পরীক্ষা করলাম। দেখলুম বুলেট কেসে অনেকগুলো গুলি ভরা আছে। আশ্চর্য লাগলো, এগুলো সবই 303 বুলেট। লম্বা নলওয়ালা এই পিস্তলটা যে দেশি তা আমি দেখেই বুঝতে পেরেছিলাম। এতে 303 বুলেট ব্যবহার করার ব্যবস্থা দেখে অবাক লাগলো। আর দেরি করা চলে না। আমি ভেতরের ঘর দিয়ে এগিয়ে বাইরের বারান্দায় সাবধানে উঁকি দিলুম। দেখলুম বন্দুকওয়ালা লোকটা একটা চেয়ারে বসে সিগারেট টানছে। দরজা থেকে তার দূরত্ব বড় জোর 3 মিটার। আমি তাকে রিভলভার দেখিয়ে বন্দুকটা কেড়ে নিতে পারি হয়তো। তাকে ভয় পাইয়ে দেওয়ার জন্য একটা গুলি ছোড়ার দরকারও হতে পারে। আর দেরি করা চলে না।
সিদ্ধান্ত নিয়েই দরজা দিয়ে বেরিয়ে এক লাফে এগিয়ে গিয়ে তার বুকে পিস্তলের নল ঠেকিয়ে বললুম, চুপ, একটি কথা। আচমকা আক্রমণে তার হাতের বন্দুক পড়ে গিয়েছিল। বন্দুকটা পা দিয়ে টেনে আবার পিছন দিকে সরিয়ে দিল। তারপর তাকে চাপা সারে বললুম, চুপ করে এখানে বসে থাকবে, একটু নড়লে বা চিৎকার করলে আমি গুলি করব। সে ভয়ে ভয়ে বসে পড়ল। আমি তার বন্দুকটা তুলে নিয়ে কার্টিজ কেস খুলে দেখলাম একটা 4 নম্বর কার্টিজ ভরা আছে। বন্দুকটা আবার ঠিক করে নিয়ে দ্রুত এগিয়ে গেটের কাছে গেলাম। দেখলাম গেটটা বাইরে থেকে তালা বন্ধ, লোহার গরাদ দেওয়া গেট, তাই সেটা ডিঙিয়ে যেতে অসুবিধা হলো না। বাংলো থেকে কোনো আলো আসছিল না, কারণ এই দাড়িওয়ালা লোকটা বাংলোর আলো নিভিয়ে দিয়ে গেছে। বেরিয়ে গিয়েই সংকীর্ণ পিচের রাস্তায় দাঁড়িয়ে মনে হলো আমি ভুল ভেবেছিলাম। এটা নিউ টাউনশিপ এলাকা নয়, কারণ কাছাকাছি আর কোনো বাড়ি নেই। শুধু দূরে উত্তর দিকে গাছপালার ভিতর আলো দেখা যাচ্ছে। আমি সেই আলো লক্ষ্য করে কিছুটা এগিয়ে গেছি। পিছন থেকে গাড়ির আলোর ছটা রাস্তায় পড়লো। ভাগ্যিস আমি রাস্তার ধারে ঝোপঝাড় এবং গাছপালার আড়াল দিয়ে হাঁটছিলাম। থমকে দাঁড়িয়ে পিছু ফিরে দেখলুম একটা গাড়ি এসে সেই দাড়িওয়ালা লোকটার বাংলোর সামনে থামলো। তারপর আলো নিভে গেল। ওটা যে সেই কালো অ্যাম্বাসাডার তা বুঝতে অসুবিধা হলো না। আমি এবার গুঁড়ি মেরে এগিয়ে গিয়ে রাস্তায় উঠলুম। তারপর বন্দুক কাঁধে এবং পিস্তলটা পকেটে ভরে হাঁটতে থাকলুম। হঠাৎ মনে হলো আবার রিভলভারটা শয়তান দাড়িওয়ালা কেড়ে নিয়েছে। আমি কি করে সেটা তার কাছ থেকে উদ্ধার করব? এবার অতখানি মরিয়া হতে সাহস পেলাম না। ভাগ্যিস ওই লোকটা বাংলায় ছিল না বলেই আমি নিজেকে মুক্ত করে আনতে পেরেছি। বরং এবার রাস্তা খুঁজে আমাকে কর্নেলের সঙ্গে যোগাযোগ করতেই হবে। কিন্তু আমার হাতে বন্দুক দেখলে কেউ কি তার বাড়িতে আমাকে ফোন করতে দেবে? একটু ইতস্তত করার পর আমি বন্দুকটা রাস্তার ধারে একটা ঝোপের মধ্যে লুকিয়ে রেখে এগিয়ে গেলাম। এবার রাস্তার উপরে আলো পড়েছে। বাঁদিকে যে বাড়িটা দেখতে পেলাম সেই বাড়ির গেটের কাছে গিয়ে ডাকলাম, কেউ কি আছেন? অমনি বাইরের আলোটা জ্বলে উঠল। তারপর এক ভদ্রলোক হিন্দিতে প্রশ্ন করলেন, আপনি কাকে চান? আমার ভালো হিন্দি আসে না, তাই স্মার্ট হেসে ইংরেজিতে বললুম, আমি এদিকে এক বন্ধুর বাড়িতে এসেছিলাম, কিন্তু তার বাড়ি খুঁজে পাচ্ছি না। তবে তার টেলিফোন নম্বর আমি জানি। আপনি যদি আমাকে দয়া করে টেলিফোন করতে দেন, বাধিত হব। ভদ্রলোক এগিয়ে এসে বিধ্বস্ত চেহারা দেখে জিজ্ঞাসা করলেন, কোথা থেকে আসছেন? আমি বললাম, কলকাতা থাকি, ট্রেন লেট করেছে। আমার বন্ধু প্রমোদ রায় শুধু বলেছিল নিউ টাউনশিপ এরিয়ায় যাকে জিজ্ঞাসা করবে দেখিয়ে দেবে। প্রৌঢ় ভদ্রলোক বললেন, প্রমোদ রায়? এই নামে তো নিউ টাউনশিপে কেউ থাকে না। সে নতুন এখানে এসেছে, সরকারি অফিসার। বাংলোটা নিজের না, ভাড়া দিয়ে থাকে। আপনি যদি প্লিজ আপনার টেলিফোনটা ব্যবহার করতে দেন। আসুন। ওর বসার ঘরে টেলিফোন ছিল। পর্দার ফাঁকে সম্ভবত তার স্ত্রী মুখি মারছিলেন। আমি সোফায় বসে প্রথমে রাজবাড়িতে বিজয়বাবুকে ফোন করলুম। একটু পরে সাড়া এলো। কে বলছেন? আপনি কি বিজয়বাবু বলছেন? আমি জয়ন্ত চৌধুরী। বিজয়বাবু চমকে ওঠা কণ্ঠস্বরে বললেন, কি সর্বনাশ! আপনি এখন কোথা থেকে ফোন করছেন? নিউ টাউনশিপ থেকে, এক ভদ্রলোকের বাড়ি থেকে। ফোনে সব কথা বলা যাবে না। কর্নেল সাহেব আপনার খোঁজে বেরিয়ে গেছেন। ওর সঙ্গে পুলিশ ফোর্স আছে। আপনি জেনে নিন যে বাড়ি থেকে ফোন করছেন তার নাম কি। আমি ফোনের মাউথ পিসে হাত রেখে ভদ্রলোককে বললুম, আমার বন্ধুর খোঁজ পেয়ে গেছি, সে আমাকে নিতে আসছে। আপনি যদি দয়া করে আপনার নামটা বলেন তাহলে সে এখান থেকে নিয়ে যাবে। ভদ্রলোক বললেন, আমার নাম রামনাথ প্রসাদ। আমি একজন খনি ইঞ্জিনিয়ার। আপনি আপনার বন্ধুকে বলুন আমার এই বাড়ির নাম্বার A5, সেক্টর 3। আমি টেলিফোনে বিজয়বাবুকে কথাগুলো জানিয়ে দিলাম। তিনি বললেন, বুঝেছি, অজয়কে পাঠাচ্ছি। সে এই এলাকার নারী নক্ষত্র চেনে। ওর গাড়ি নেই, কর্নেল সাহেব আমার গাড়িটা নিয়ে গেছেন। বরং অজয়কে বলছি এখানে প্রাইভেট কার ভাড়া পাওয়া যায়। ট্রান্সপোর্ট কোম্পানি থেকে একটা গাড়ি নিয়ে আপনাকে নিয়ে আসবে।
কারণ বুঝতেই পারছেন, সিংহের গুজবে সন্ধ্যার পর থেকে কোনো রিক্সাওয়ালা রাস্তায় বেরোতে চায় না। টেলিফোন রেখে আমি ভদ্রলোককে বললাম, অসংখ্য ধন্যবাদ, আমার বন্ধু একটু অসুস্থ, তাই সে এক ভদ্রলোককে গাড়ি দিয়ে পাঠাচ্ছে। আমি বরং গেটের কাছে গিয়ে অপেক্ষা করি। রামনাথবাবু স্মিতভাবে একটু হেসে বললেন, আপনাকে খুব বিপর্যস্ত দেখাচ্ছে, অন্তত এক কাপ চা খান। বলে তিনি তার স্ত্রীকে চোখের ইশারায় চা করতে বললেন। মিনিট 10-এর মধ্যেই গরম চা আর বিস্কুট এসে গেল। বিস্কুট খেলুম না, চা খেয়ে শরীরটা অনেকটা চাঙ্গা হলো। আরও 10 মিনিট বসে থাকার পর গেটের কাছে আসতে গাড়ির হর্ন বাজতে শোনা গেল। আমি তখনই তাকে এবং তার স্ত্রীকে নমস্কার করে বেরিয়ে এলাম। দেখলুম অজয়বাবু গাড়ির ব্যাক সিটে বসে আছেন। তিনি নামবার চেষ্টা করছিলেন। আমি বললুম, থাক, আপনারা গাড়ি ঘুরিয়ে নিন, আমি যাচ্ছি। বলে আমি হন্তদন্ত পিছিয়ে গিয়ে সেই ঝোপ থেকে বন্দুকটা তুলে নিলাম। তারপর রামনাথবাবু যাতে না দেখতে পান সেইভাবে শরীরের এক পাশে লম্বালম্বি আড়াল করে এগিয়ে গেলুম। গেটের সামনে গাড়িটা দাঁড়িয়ে ছিল, এবার মুখ উল্টো দিকে ঘোরালো। আমি এগিয়ে গিয়ে ডান দিকের ব্যাক সিটে উঠে বসলাম। আমার হাতে বন্দুক দেখে অজয়বাবু চমকে উঠে বললেন, এটা কি? চাপ্পা স্বরে বললুম, কোনো কথা নয়, আগে আমরা নিরাপদ জায়গায় পৌঁছই, তারপর সব বলবো। রাতের দিকে সত্যি সিংহগড় নিঝুম হয়ে আছে। রাস্তাঘাটে আলো আছে, জনমানব নেই। রাজবাড়ির দরজায় গেটের সামনে পৌঁছতে মিনিট 20 লাগলো। আসলে ড্রাইভার শর্টকাট করে এগোতে গিয়ে গাড়ি খানা খন্দে পড়ে আটকে যাচ্ছিল, তাই এতটা দেরি। বুঝতে পারলাম যেন সিংহের ভয়ে তাড়াতাড়ি ফিরে যেতে চাইছে। অজয়বাবু ড্রাইভারকে বললেন, জগদীশকে বলো কাল সকালে গিয়ে পেমেন্ট করে আসবো। ড্রাইভার গাড়ি নিয়ে চলে গেল। অজয়বাবু দারোয়ানকে গেট বন্ধ করতে বললেন। তারপর পোর্টিকের নিচে গিয়ে দেখলুম বিজয়বাবু দাঁড়িয়ে আছেন। তার চেহারায় স্পষ্ট উদ্বেগের ছাপ। আমার হাত ধরে টেনে নিয়ে তিনি উপরে তার ঘরে গিয়ে ঢোকালেন। আমি সোফায় হেলান দিয়ে বসে বন্দুকটা পাশে রাখলাম। অজয়বাবু ঘরে ঢুকেছিলেন। বিজয়বাবু জিজ্ঞেস করলেন, আপনি বন্দুক কোথায় পেলেন? অজয়বাবু বললেন, আচ্ছা, বরং এক কাপ চা বা কফি খেয়ে নিয়ে তারপর কথা শোনা যাবে। বললুম, যার বাড়ি থেকে ফোন করেছিলাম তিনি আমাকে চা পানে আপ্যায়িত করেছেন, আমি আগের মতো চাঙ্গা হয়ে গেছি। বিজয়বাবু বললেন, এবারে বলুন কি হয়েছিল। আমি যতদূর সম্ভব সংক্ষেপে কি ঘটেছিল পুরোটাই দুজনকে শুনিয়ে দিলাম। দুই ভাই আমার সাহস এবং দক্ষতার প্রশংসা করলেন। তারপর আমি বললাম, এবার বলুন কর্নেলের কি খবর। বিজয়বাবু যা বললেন তার সংক্ষেপে এই, ট্যুরিস্ট লজে গাড়ি পাঠাতে একটু দেরি হয়েছিল, কারণ ড্রাইভার কি একটা কাজে বাইরে গিয়েছিল। অজয়বাবুও বাড়িতে ছিলেন না। বিজয়বাবু গাড়ি নিজে ড্রাইভ করতে পারেন, কিন্তু কর্নেল ঘরে থাকায় তিনি কর্নেলের পরামর্শে ড্রাইভারের জন্য অপেক্ষা করছিলেন। তারপর ড্রাইভার এলে ট্যুরিস্ট লজে গাড়ি নিয়ে যায়, কিন্তু আমাকে খুঁজে পায়নি। একজন রিক্সাওয়ালা সেখানে ছিল। সে বলেছিল একজন বাবুকে একটা কালো রঙের অ্যাম্বাসাডার গাড়িতে তুলে নিয়ে চলে যায়। জোর করে নয়, তিনি নিজেই উঠে গিয়েছিলেন গাড়িতে। ড্রাইভার ফিরে গিয়ে কথাটা জানাতেই কর্নেল ব্যস্ত হয়ে ওঠেন। তিনি তখনই থানায় ফোন করে খবরটা দেন। অবশ্য কর্নেল এখানে আসার আগেই পুলিশ সুপারকে তার সিংহগড় আসার কথা জানিয়েছিলেন। কর্নেল কালো রঙের অ্যাম্বাসাডার সম্পর্কে পুলিশকে খোঁজ নিতে বলেছিলেন। তাছাড়া একটা কালো অ্যাম্বাসাডার জয়ন্তকে তুলে নিয়ে গেছে, তা খুঁজে বের করা খড়ের গাদায় সূচ খোঁজার মতো অসম্ভব ব্যাপার। ঠিক 5টা নাগাদ একটা লোক এসে গেটে দারোয়ানকে একটা চিঠি দেয়। কর্নেল তখন কাছেই দাঁড়িয়েছিলেন। চিঠিটা পেয়ে তিনি পত্রবাহককে একটু দাঁড়াতে বলেন। তারপর বেরিয়ে গিয়ে তাকে ধরে ফেলেন। কর্নেল তার হাত মুচড়ে ধরতেই তার কোনো দোষ নেই, ওখানে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে, তার ড্রাইভার এই চিঠিটা দিয়ে একটা জিনিস আনতে বলেছে, টাকার লোভে একাজ সে করেছে। কর্নেল বাইনোকুলারে গাড়িটা দেখতে পান। গাড়িটার মুখ উল্টো দিকে ঘোরানো ছিল। ড্রাইভার বাড়ির কাছেই দাঁড়িয়েছিল। সে তার পাঠানো লোকটার অবস্থা দেখে তখনই গাড়িতে উঠে উধাও হয়ে যায়। তারপর কর্নেল বিজয়বাবুর গাড়িতে চেপে কালো গাড়িটাকে সম্ভবত অনুসরণ করার জন্য ছুটে যান। এখনো তিনি ফেরেননি। বিজয়বাবু এবং অজয়বাবু খুব চিন্তায় আছেন। তারা বারবার থানায় টেলিফোন করছেন, থানা থেকে টেলিফোন আসছে। কর্নেল সাহেব ওসি
এবং পুলিশ ফোর্স সঙ্গে নিয়ে বেরিয়ে গেছেন। কোথায় গেছেন তা বলে যাননি। অবশেষে কর্নেলের সাড়া এলো টেলিফোনে। বিজয়বাবু রিসিভার তুলেছিলেন। তিনি বললেন, কর্নেল সাহেব কোথা থেকে বলছেন? জয়ন্তবাবু কিন্তু ফিরে এসেছেন, আমার কাছেই বসে আছেন, বলে তিনি রিসিভারটা আমার হাতে দিলেন। আমি সাড়া দিতেই কর্নেলের উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে এলো, জয়ন্ত, তুমি নির্বিঘ্নে ফিরতে পেরেছো তো? নির্বিঘ্নে ফিরতে পেরেছি বলা যায়। ফিরেছি নিরস্ত্র হয়ে। আমার অস্ত্রটা আপনার মতো দাড়িওয়ালা পেল্লাই চেহারার একটা লোক কেড়ে নিয়েছে। কর্নেল বললেন, তাহলে এখনই তোমার থানায় আসা দরকার। আমি থানায় আছি। আমাদের অভিযান ব্যর্থ হয়েছে। যাই হোক, এবার তোমাকে আনতে পুলিশের গাড়ি যাচ্ছে। আশা করি এখানে আমাদের শত্রুপক্ষের কোনো লোক নেই যে কথাটা শুনে তোমাকে ট্র্যাপ করতে গাড়ি পাঠাবে। বললাম, আমার অস্ত্রের বদলে একটা বন্দুক পেয়েছি, সেটা হাতে নিয়ে যাব। তাতে একটা 4 নম্বর কার্তুজ ভরা আছে। কর্নেল টেলিফোন রেখে দিলেন। কথাটা বিজয়বাবুকে বললুম। তিনি বললেন, আমি টেলিফোনের কাছে বসে থাকছি, অজয় আপনাকে গেটের কাছে নিয়ে যাবে। অজয়বাবু বললেন, হ্যাঁ, তাকে শনাক্ত করার চেষ্টা করেছি, কিন্তু এখনো বুঝতে পারছি না। তবে দাদা আর কর্নেল সাহেব দারোয়ানের কাছে জানতে পেরেছেন হরিয়া নামে যে ছোকরা মালির ভাগ্নে, সম্ভবত সেই শত্রুপক্ষকে খবরটা দিয়েছিল, কারণ ড্রাইভারকে ডাকতে পাঠিয়েছিলাম হরিয়াকে দিয়ে। কর্নেল সাহেবের বিশ্বাস হরিয়া তখনই এই কাজটা করেছে, আর আমাদের ড্রাইভারও এসে বলল সে রাস্তার ধারে বসে তাস খেলছিল। হরিয়াকে সে ছুটে যেতে দেখে। তারপর ড্রাইভার একটা কালো অ্যাম্বাসাডারও দেখতে পেয়েছিল। হরিয়া তারপর ফিরে এসে ড্রাইভারকে বলে, তোমাকে সাহেবরা ডাকছেন। বললুম, হরিয়া এখন কোথায়? অজয়বাবু বললেন, সে এখন থানার হাজতে ঢুকেছে। গেটে একটা পাশ খোলা ছিল, সেই দিক দিয়ে আমরা বেরিয়ে গেলাম। আমার হাতে বন্দুক। রাজবাড়ির সামনের রাস্তায় ল্যাম্পপোস্ট থেকে আলো ছড়াচ্ছিল। রাত্রে এখানে কুয়াশা দেখা যায়, তাই এখন আলোর ছটায় কুয়াশা সবকিছু আবছা করে তুলেছিল। একটু পরেই দূরে জোরালো দুটো আলো দেখা গেল। বুঝতে পারলুম পুলিশের গাড়ি আসছে। কয়েক মিনিটের মধ্যেই একটা জিপ এসে দাঁড়িয়ে গেল। একজন পুলিশ অফিসার আমাকে নমস্কার করার পর অজয়বাবুকে নমস্কার করে বললেন, কি মিস্টার সিংহ, চিনতে পারছেন? অজয়বাবু সহসা বললেন, আরে ছোটবাবু যে, আপনার সঙ্গে অনেকদিন দেখা হয় না। যাই হোক, আপনাকে দেখে ভরসা হলো। কর্নেল সাহেবের সঙ্গী জয়ন্তবাবুকে আপনি নিয়ে যান। জিপ গাড়ির সামনের সিটে আমাকে উনি বসতে বললেন। তারপর আমার পাশেই উনি বসলেন। বললেন, একটু কষ্ট হবে, কিন্তু এই জিপটার পিছন দিকে আর্মি ও ফোর্সের বসার জায়গা আছে। কাঠের বেঞ্চে আপনি বসতে পারবেন না। কথাটা বলে তিনি আমার হাতে বন্দুকটা দেখে বললেন, আপনি কি সবসময় বন্দুক হাতে ঘোরেন? আমি একটু হেসে বললুম, না, এটা যারা আমাকে কিডন্যাপ করেছিল তাদের একজনের বন্দুক। আমি এটা হাতিয়ে নিয়ে চলে এসেছি। আর একটা দেশি পিস্তলও হাতাতে পেরেছি, সেটা আমার প্যান্টের পকেটে আছে। থানায় গিয়ে দেখতে পাবেন। থানার ছোটবাবু বাঙালি, তিনি হাসতে হাসতে বললেন, আপনি দেখছি একজন গ্রেট অ্যাডভেঞ্চারার। কর্নেল সাহেবের কথা আগেই বড়বাবুর কাছে শুনেছিলাম। আজ সন্ধ্যার অভিযানে তাদের সঙ্গী হওয়ার সুযোগ পাইনি। বললুম, আপনি বাঙালি? আপনার বাড়ি কি বিহারে না অন্য কোথাও? ছোটবাবু বললেন, আমার বাড়ি এখানেই, এই সিংহগড়ে। আমার নাম মৃণাল চ্যাটার্জি। বছর 2 হলো অনেক চেষ্টা করে এই থানায় বদলি হতে পেরেছি। এর আগে ছিলাম রামপুরে। সে একটা সাংঘাতিক জায়গা। একটু হেসে বললুম, যা ঘটে গেল তাতে দেখছি এটাও সাংঘাতিক জায়গা। মৃণালবাবু একটু গম্ভীর হয়ে বললেন, হ্যাঁ, আমার ছেলেবেলায় সিংহগড়ের দুর্নাম ছিল, কিন্তু তারপর এটা শিল্পনগরী হয়ে ওঠায় অনেক ভদ্রলোক এসে বসবাস করেন। গত 2 বছরে এখানে কিন্তু তেমন কোনো খারাপ ঘটনা ঘটেনি। এবারই কেন জানি না আপনাকে কারা কিডন্যাপ করেছিল।
তাছাড়া আমার ছোটবেলার মতো আবার এখানে সিংহের গর্জন শোনা গেছে বলে গুজব রটেছে। স্থানীয় লোকেরা বলছেন একটা কিছু ঘটবে। আমরা অবশ্য অ্যালার্ট আছি। রাতের দিকে রাস্তাঘাট বাজার এলাকা সবই জনমানবহীন। শুধু রাস্তার কুকুরগুলো এখানে ওখানে জটলা পাকিয়ে চেঁচামেচি করছে। বাজার ছাড়িয়ে গিয়ে ডাইনে ঘুরে কিছুটা চলার পর থানার গেটের সামনে জিপ দাঁড়ালো। আমি বন্দুক হাতে মৃণালবাবুর সঙ্গে থানায় গিয়ে ঢুকলুম। বড়বাবু অর্থাৎ অফিসার ইনচার্জের ঘরে আমাকে নিয়ে গেলেন মৃণালবাবু। আমি ঘরে ঢুকতেই কর্নেল সহাস্যে বলে উঠলেন, বাহ জয়ন্ত, একেবারে বন্দুক লুট করে এনেছ। বড় টেবিলের ওপাশে প্রায় দৈত্যকার শ্যামবর্ণ এক গুফো ভদ্রলোক পুলিশের পোশাক পরে বসেছিলেন। তিনি হাত বাড়িয়ে বললেন, কাম অন মিস্টার চৌধুরী। তার সঙ্গে করবর্ধন করতে গিয়ে বুঝলুম ইনিই বড়বাবু। আমি কর্নেলের পাশে বসলুম। তারপর বললুম, কিডন্যাপারদের কাছ থেকে শুধু বন্দুকটাই আনিনি, ওদের একটা দেশি পিস্তল কেড়ে এনেছি। কিন্তু এটার বুলেট কেস খুলে দেখলে অবাক হয়ে যাবেন। দেশি পিস্তলে 303 বুলেট ভর্তি আছে। প্যান্টের পকেট থেকে পিস্তলটাও বের করলুম। প্রথমে কর্নেল সেটা পরীক্ষা করে দেখলেন, তারপর বড়বাবুকে দিলেন। আমি বন্দুকটা এবার বড়বাবুর দিকে এগিয়ে দিয়ে বললুম, আইনত এটা আপনাদের কাস্টডিতে জমা থাকবে। কর্নেল আমাকে খুঁটিয়ে দেখছিলেন। তার মুখের চুরুট নিভে এসেছিল। লাইটার জেলে আবার ধরিয়ে একরাশ ধোঁয়া ছাড়লেন। তারপর বললেন, তোমার একটা স্টেটমেন্ট দরকার। বাংলা থেকে শুরু করে উদ্ধার হয়ে ফিরে আসা পর্যন্ত যা কিছু ঘটেছে সব তুমি ওসি সাহেবকে বলো। উনি তোমার স্টেটমেন্ট লিখে সই করিয়ে নেবেন। বড়বাবু একটা মোটা প্যাড বের করলেন। কাগজের ফাঁকে কার্বন পেপার গোজা আছে। আমি যা কিছু ঘটেছে সবটাই বর্ণনা করলুম। তারপর সই করে দিলুম। কর্নেল বড়বাবুর দিকে তাকিয়ে বললেন, মিস্টার শর্মা, ওই বাংলোটা কি আপনি ডিটেক্ট করতে পারছেন? ওসি সিং শর্মা ভুরু কুচকে গোফে তা দিচ্ছিলেন। একটু পরে বললেন, যতদূর মনে হচ্ছে ওটা নিউ টাউনশিপের উত্তরে যে কয়েকটা পুরনো বাংলো আছে সেগুলোর মধ্যে একটা হতে পারে। নদীর ধারে তখন বাংলোটা। 1 মিনিট বলে তিনি টেবিলের নিচে বোতাম টিপলেন। একজন কনস্টেবল এসে সেলাম দিল। ওসি মিস্টার শর্মা বললেন, রামেশ জিকে বোলাও। কনস্টেবল চলে যাবার একটু পরে একজন ফর্সা চেহারার প্রৌঢ় অফিসার এসে আমার পাশে বসলেন। মিস্টার শর্মা আমার পরিচয় দিয়ে বললেন, প্রথম কথা, এই বন্দুক আর পিস্তলটা আমাদের কাস্টডিতে মিস্টার চৌধুরী জমা দিচ্ছেন। তার একটা রিসিট করে দিতে হবে। এগুলি কোথায় পেয়েছেন সেগুলি ওর স্টেটমেন্টে আছে। এবার দ্বিতীয় কথা, আপনি তো এ থানায় আমার চেয়ে বেশি দিন আছেন। নিউ টাউনশিপের উত্তরে নদীর ধারে একটা পুরনো আমলের বাংলো বাড়ি আছে। ঠিক প্রথম বাড়িটা কার আপনি জানেন? রমেশজি একটু হেসে বললেন, ওটার মালিক তো হাজারিলাল চৌবে। উনি ওখানে মাঝে মাঝে গিয়ে বাস করেন। নতুন বাড়ি করেছেন বাজারের পূর্ব দিকে। নিচের তলায় ওর কারবারের গদি, উপর তলায় উনি বাস করেন। মিস্টার শর্মা বললেন, তাহলে আমরা একবার বেরোতে চাই। হাজারিলালজির টেলিফোন নাম্বার কি আপনি জানেন? রমেশবাবু বুক পকেট থেকে একটা নোট বই বের করে পাতা উল্টে নম্বরটা খুঁজে বের করে বললেন, লিখে নিন স্যার। মিস্টার শর্মা একটা নোট বইয়ে নম্বরটা লিখে নিয়ে রিসিভার তুলে ডায়াল করলেন। তখনই সাড়া পাওয়া গেল। মিস্টার শর্মা বললেন, আমি থানা থেকে ওসি বলছি। চৌবেজি, আপনার পুরনো বাংলো কি এখন খালি আছে নাকি কাউকে ভাড়া দিয়েছেন? কি নাম বললেন? চন্দ্রনাথ হাজরা। আপনার চেনা লোক? ও, আপনার শ্যালকের বন্ধু। আপনার শ্যালক কি এখানে আছেন? ও, বন্ধুকে পৌঁছে দিয়ে চলে গেছেন। ঠিক আছে, রাখছি। কারণটা পরে জানাবো। নমস্তে। রিসিভার রেখে মিস্টার শর্মা কর্নেলের দিকে তাকালেন।
কর্নেল বললেন, আমার মনে হয় এখনই বেরোনো দরকার। জয়ন্ত যে লোকটিকে ঢু মেরেছে তাকে হয়তো এখন পাওয়া যাবে না, কারণ জয়ন্ত পালিয়ে আসার পর কোনো এক সময় চন্দ্রকান্ত বাবু সেখানে গেছেন। কালো অ্যাম্বাসাডারটার খোঁজ আশা করি রাতের মধ্যেই পাওয়া যাবে। মিস্টার শর্মা উঠে দাঁড়িয়ে বললেন, হয়তো পাওয়া যেতে পারে। এখানে কালো অ্যাম্বাসাডার তত দেখা যায় না। এখন হাল আমলের গাড়ি সবাই ভালোবাসে। দেখ রমেশজি, এই আর্ট দুটোর রেসিট রেডি করে রাখুন, পরে আমরা এসে নেব। কর্নেল এবং আমি ঘর থেকে আগে বেরোলাম, পিছনে ওসি মিস্টার শর্মা। তিনি বললেন, আপনারা গেটের ওখানে গিয়ে দাঁড়ান, আমি রাজবাড়ি ড্রাইভারকে বলে দিচ্ছি পার্কিং জোন থেকে গাড়িটা গেটের সামনে নিয়ে আসতে। আমাদের জিপ আর একটা ভ্যান আপনার গাড়িকে এসকর্ট করে নিয়ে যাবে। গেটে গিয়ে দাঁড়ানোর কিছুক্ষণ পরেই ছাই রঙা একটা ফিয়াট গাড়ি এসে দাঁড়ালো। কর্নেল ড্রাইভারকে বললেন, তোমার কষ্ট হয়নি তো কিছু? ড্রাইভার বেরিয়ে সেলাম দিয়ে বলল, আমি সেপাইদের সঙ্গে গল্প করছিলুম, তাস খেলছিলুম। কর্নেল বললেন, আরও কিছুক্ষণ তোমাকে কষ্ট করতে হবে। আমরা আরেক জায়গায় হানা দেব, তারপর সেখান থেকে রাজবাড়ি। কর্নেল তার অভ্যাস মতো ড্রাইভারের পাশে সিটে বসলেন। আমি বসলুম তার পিছনে। আমাদের সামনে ওসি শর্মার জিপ। জিপের পেছন দিকে একজন অফিসার এবং কয়েকজন কনস্টেবল। আমাদের পিছন দিকে একটা প্রিজন ভ্যান। গাড়ি মোড় ঘুরে উত্তর দিকে চলল। কিছুটা চলার পর ডান দিকে ঘন বসতি এলাকা, রাস্তা জনহীন। বাদিকে গাছপালা ও ঝোপঝাড়ের মধ্যে একটা করে বাংলোর মতো বাড়ি। কিন্তু আমাদের অনেক ঘুরে নদীর সমান্তরালে দক্ষিণ দিকে এগোতে হলো। কোনো কোনো বাংলা বাড়িতে আলো জ্বলছে, কিন্তু এদিকটা গাছপালায় ঢাকা। কিছুটা চলার পর রাস্তার বাঁ ধারে একটা বাংলোর মাথায় আলো জ্বলতে দেখলুম। জিপটা এগিয়ে যাচ্ছিল, হঠাৎ দাঁড়িয়ে গেল। আমাদের গাড়ি দাঁড়ালো এবং পিছনে ভ্যান দাঁড়িয়ে গেল। তারপর দেখলুম পুলিশ অফিসার ও কনস্টেবলরা জিপ থেকে নেমে বাড়ির গেটের দিকে এগিয়ে গেলেন। ওদিকে প্রিজন ভ্যান থেকে আরও কয়েকজন লাঠিধারী কনস্টেবল বাংলোর চারপাশটা ঘিরে ফেলল। তাদের প্রত্যেকের হাতে টর্চ। গাড়ি থেকে নেমেই আমি বাংলোটা চিনতে পারলুম। দেখলুম বাংলোতে দারোয়ানের সেই চেয়ারটা এখনো আছে, কিন্তু সেই লোকটা বসে নেই। বাংলোর গেটে বাইরে থেকে তালা। একজন অফিসার একজন কনস্টেবলকে ডেকে তালাটা ভাঙার নির্দেশ দিলেন। কর্নেল এগিয়ে গিয়ে বললেন, আমার কাছে মাস্টার কি আছে, তালা খোলা কঠিন হবে না। দেখছি এটা সাধারণ তালা। কর্নেল অনায়াসে তালাটা খুলে ফেললেন। তারপর আমরা ভেতরে গেলুম। গিয়ে দেখলুম বাংলোর দরজায়ও তালা দেওয়া আছে। কর্নেলের পিঠে কিট ব্যাগে অনেক সরঞ্জাম থাকে। তিনি সেখান থেকে একটা স্ক্রুড্রাইভার হাতুড়ি বের করে তালাটা খুলে ফেললেন। তারপর ভেতরে টর্চের আলো ফেলে দেখে নিয়ে ঢুকে পড়লেন। তিনি সুইচ টিপে আলো জ্বেলে দিলেন। ঘরের ভেতরে কেউ নেই। আমাকে যে ঘরে আটকে রাখা হয়েছিল সে ঘরের দরজা খোলা। সেই অজ্ঞান লোকটি নেই। বেডরুমে তালা আটা ছিল, সেই তালাটাও কর্নেল সহজেই খুলে ফেললেন। তারপর ভেতরে ঢুকে সুইচ টিপে আলো জ্বেলে দিলেন। বিছানার ওপর বেড কভার চাপানো। বেড কভারটা তুলে ফেললেন। তারপর বালিশ দুটো সরাতেই অবাক হয়ে দেখলুম আমার রিভলভারটা বালিশের তলায় যত্ন করে রেখে গেছে সেই দাড়িওয়ালা লোকটা। এটা কি তার ইচ্ছাকৃত, নাকি এটা সঙ্গে নিয়ে গেলে দৈবাত যদি সে ধরা পড়ে তার বিপদ হবে? কর্নেল অস্ত্রটা তুলে নিয়ে বললেন, মিস্টার শর্মা, এই .22 ক্যালিবারের 6 রাউন্ডার রিভলভারটার মালিক জয়ন্ত চৌধুরী। জয়ন্ত, তোমার পকেটে কাগজপত্র নিয়ে কি বেরিয়েছিলে? হ্যাঁ। তারপর পকেট থেকে লাইসেন্স বুকটা বের করে মিস্টার শর্মার হাতে দিলুম। উনি টর্চের আলোয় নাম্বার মিলিয়ে দেখার পর একটু হেসে বললেন, পরে আপনি আরেকটা স্টেটমেন্টে উল্লেখ করবেন আপনার হারানো অস্ত্রটা কি করে পাওয়া গেছে। ওটা আপনি এখনই নিয়ে নিন। রিভলভারটার বুলেট কেস দেখে কথার ছলে বললুম, শয়তানটা একটা বুলেট রাখেনি, 6টা বুলেট বের করে নিয়েছে। কর্নেল একটু হেসে বললেন, তোমাকে আবার নিরস্ত্র করে গেছে। সে রাতে টুরিস্ট লজে ফিরে যেতে প্রায় 10টা বেজে গিয়েছিল।
রাজবাড়ি গাড়িটার সঙ্গে একটা পুলিশ জিপ আমাদের এসকর্ট করেছিল। ওটা কর্নেলের নয়, ওসি মিস্টার শর্মারই অতি সতর্কতা। তার কাছ থেকে ফিরে আসার সময় তাকে দেখে মনে হচ্ছিল যেন এরাতে তিনিই সেই গুজবের সিংহ। ডিনারের পর কর্নেল বলেছিলেন, তোমাকে প্রথমে যে ঘরটাতে নিয়ে গিয়েছিল সেটা দিনের বেলায় কি খুঁজে বের করতে পারবে? পারবো। কর্নেল বলেছিলেন, আমি মিস্টার শর্মাকে বলে এসেছি ওই ঘরটা খুঁজে বের করতে, এবং সেই সঙ্গে আড়াল থেকে নজর রাখতেও বলেছি। সে রাতে ঘুম আসতে চাইছিল না। বারবার মনে হচ্ছিল কি সাংঘাতিক রিস্ক আমি নিয়েছিলাম। সম্ভবত কর্নেল আমাকে ঠাট্টা তামাশা করে আমার বোকামি বা ভীরুতার কথা বলে থাকেন বলেই তাকে দেখাতে চেয়েছিলাম আমার মধ্যে বিপদে আপদে চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা আছে। সবে ঘুমের টান এসেছে এমন সময় বিরক্তিকর শব্দে টেলিফোনটা বেজে উঠল। কর্নেল টেলিফোনটা তার হাতের কাছেই টেনে নিয়েছিলেন। রিসিভার তুলে সাড়া দিলেন। কর্নেল নীলাদ্রি সরকার বলছে। প্রতিমা, কি ব্যাপার? সে কি, তোমার বাড়িতে তো ফোন নেই। এমন একটা ঘটনার পর তুমি বাড়ি থেকে বেরিয়ে? না, আমি বলছি আমাকে ফোন করে কোনো অন্যায় করোনি, বরং সঙ্গে সঙ্গে ঘটনাটা জানতে পেরে আমার সুবিধা হয়েছে। তুমি সশস্ত্র, কিন্তু অস্ত্র সবসময় কাজে না লাগতেও পারে। যেমন আজ জয়ন্ত সশস্ত্র থাকা সত্ত্বেও একটা লোকের পাল্লায় পড়েছিল। কাল মর্নিংয়ে গিয়ে বলবো। যাই হোক, আমি থানার ওসি মিস্টার শর্মাকে তোমার ব্যাপারটা জানাবো না। কেন? আচ্ছা, ঠিক আছে, সাবধানে বাড়ি ফিরে যাও। কর্নেল রিসিভার রেখে বললেন, জয়ন্ত কি ঘুমিয়ে পড়েছ? না। প্রতিমা দেবী কি কারো পাল্লায় পড়েছিলেন আমার মতো? তার বাড়িতে কেউ কখন ঢুকে পড়েছিল সে টের পায়নি। আদিবাসী মেয়েটিও জানতে পারেনি। তারা দরজা বন্ধ করে শুয়ে পড়ার পর দরজায় কেউ কড়া নাড়ে। তারপর চাপা গলায় প্রতিমাকে ডাকে। প্রতিমা জিজ্ঞেস করে লোকটা কে। সে খুব চাপা স্বরে বলে, তুমি দরজা না খুললে আমাকে চিনতে পারবে না, আমি বিপন্ন। প্রতিমা বলে, সে কে তা না বললে দরজা খুলবে না। তখন লোকটা বলে তার কাছে নাকি সাংঘাতিক বোমা আছে, দরজা না খুললে সে বাংলো উড়িয়ে দেবে। তখনই প্রতিমা তার ফায়ার আর্মস এনে জানলার ফাঁক দিয়ে নল কাত করে এক রাউন্ড ফায়ার করে। সে লোকটার পায়ে গুলি ছুটতে চেয়েছিল, কিন্তু তার পায়ে গুলি লাগেনি। সে ধূপ ধাপ শব্দে দৌড়ে পালিয়ে যায়। ততক্ষণে আদিবাসী মেয়েটি বুদ্ধি করে বারান্দার শীর্ষে রাখা বাল্বটা জ্বেলে দিয়েছিল। প্রতিমা জানালা দিয়ে দেখতে পায় গাছপালার ছায়ার আড়ালে একটা লোক পাঁচিল ডিঙিয়ে চলে গেল। প্রতিমা লক্ষ্য করেনি, কিন্তু তার আদিবাসী পরিচারিকা কুন্তি বলেছে লোকটার মাথায় বড় বড় চুল আর মুখে গোঁপ দাড়ি ছিল। আমি বলে উঠলাম, তাহলে আমাকে যে বন্দি করে রেখেছিল সেই লোকটাই হবে। কর্নেল বললেন, হাজারিলাল চৌবের ওই বাড়িটা সম্প্রতি ভাড়া করেছে চন্দ্রনাথ নামে এক বাঙালি। কাজেই তার আসল নাম যাই হোক, তাকে চন্দ্রনাথ বলেই ধরে নেব। চন্দ্রনাথ আমাদের এবং পুলিশের হামলা টের পেয়ে আগেই পালিয়ে গিয়েছিল। তার একটা আশ্রয়ের দরকার ছিল, অন্তত এ রাত্রের মতো। এও বোঝা যাচ্ছে চন্দ্রনাথ নিশ্চয়ই প্রতিমার পরিচিত। যাক গিয়ে, আজ খুব ধকল গেছে, শুয়ে পড়ো বলে কর্নেল বিছানায় শুয়ে পড়লেন। এলোমেলো নানা কথা ভাবতে ভাবতে আমিও কখন ঘুমিয়ে পড়েছিলাম। সেই ঘুম ভাঙল বাংলোর পরিচারকের ডাকে। সে আমার জন্য বেডটি এনেছিল। কর্নেলের বিছানার দিকে ঘুরে দেখলুম বিছানা খালি। তার মানে অভ্যাস মতো খুব ভোরবেলায় মর্নিং ওয়াকে বেরিয়েছেন। পরিচারক আমার হাতে চায়ের কাপ প্লেট দিয়ে একটু হেসে বলল, বড়া সাহেব বাইরে গেছেন, উনি আমাকে বলে গেছেন ছোটা সাহেব যেন 8টার মধ্যে রেডি থাকেন। বুঝতে পারলুম, তার মানে আমরা বাইরে কোথাও ব্রেকফাস্ট করব। তখন 7:15 বাজে। চা দ্রুত শেষ করে বাথরুমে গেলুম। তারপর গোবদারি কামিয়ে এবং প্রাতকৃত্য সেরে বেরিয়ে এলুম। 6টা বুলেট শয়তানটা ইচ্ছে করে নিয়ে গেছে। হঠাৎ মনে হলো সে কি জানতো আমার রিভলভার সে হজম করতে পারবে না, নাকি সে কর্নেলকে খুব ভয় করে। বাট আরো 1 ডজন বুলেট আমার কাছে ছিল, বরাবরই থাকে। আমার রিভলভারটায় আবার 6টা বুলেট লোড করে পকেটে রাখলাম। তারপর বারান্দায় গিয়ে একটা চেয়ারে বসে কর্নেলের অপেক্ষা করতে থাকলাম। কর্নেল ফিরে এলেন
তখন 8টাও বাজেনি। যথারীতি তার পিঠে আটা আছে হ্যাভারস্যাকের মতো কিন্তু একটু লম্বাটে কিট ব্যাগ। ব্যাগ থেকে প্রজাপতি ধরার জালের স্টিক উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। গলায় ঝুলছে ক্যামেরা ও বাইনোকুলার, মাথায় টুপি। তিনি অভ্যাস মতো সম্ভাষণ করলেন। মর্নিং ডার্লিং, আশা করি সুনিদ্রা হয়েছে। হ্যাঁ, কিন্তু আপনি তো কফি না খেয়ে বেরোবেন না। কফি খাওয়ার সময় নেই, আমাকে এই বেশি বেরোতে হবে। গেটের কাছে বিজয়বাবু গাড়ি নিয়ে অপেক্ষা করছেন, এই ড্রাইভ করে এসেছেন। কর্নেল ভেতরে ঢুকে চারদিকে চোখ বুলিয়ে নিয়ে তারপর বেরিয়ে এসে দরজার তালা আটকালেন। তারপর বললেন, চলো কফি খাবো রাজবাড়িতে। আর কোনো নতুন খবর নেই তো? একটা ছোট খবর আছে, সেটা বড় খবর হতে পারত, দৈবাত হয়ে ওঠেনি। নিচের লাউঞ্জে ম্যানেজার আমাদের নমস্কার করলেন। আমরা বেরিয়ে গিয়ে লনে হাঁটতে থাকলাম। তখন বললুম, খবরটা কি? অজয়বাবুর মেয়ে সুজাতা একটু বেশি স্মার্ট। সে ভোরবেলা জগিং করতে বেরিয়েছিল। দারোয়ান ছোটেলাল তাকে নিষেধ করেছিল, কিন্তু সে শোনেনি। নদীর ব্রিজ পর্যন্ত আসতেই সে দেখে একটা কালো অ্যাম্বাসাডার সামনের দিক থেকে এগিয়ে আসছে। ওই রকম গাড়িতে তোমাকে কিডন্যাপ করা হয়েছিল। তাই সে সতর্ক হয়ে ওঠে। সে রাস্তা ডিঙিয়ে জঙ্গলের ভিতর ঢুকে যায়। পুকুর পাড়ে ওদের বাড়ির একজন লোক দাঁড়িয়েছিল। সে তাকে কাঁটা তারের বেলার ফাঁক দিয়ে ভেতরে ঢুকতে সাহায্য করে। বাড়ি ঢুকে প্রথমে সে কাউকে কিছু বলেনি। তার হাব ভাব দেখে তার মা কিছু আঁচ করেন। তখন সুজাতা কথাটা বলে দেয়। অজয়বাবু নিরীহ মানুষ, কিন্তু বিজয়বাবু কথাটা শোনা মাত্র গাড়ি আর রাইফেল নিয়ে বেরিয়ে পড়েন। তিনি প্রথমে যান জলপ্রপাতের দিকে, তারপর ঘুরে আসছেন। এমন সময় আমি রাস্তার ধারের একটা টিলা থেকে নেমে আসছিলাম। আমাকে দেখে তিনি দাঁড়িয়ে যান। তারপর তার গাড়িতেই ট্যুরিস্ট লজ অবধি এসেছি। তার বাড়িতে আমাদের ব্রেকফাস্টের নিমন্ত্রণ। বিজয়বাবুকে গম্ভীর দেখাচ্ছিল। তার পাশে রাইফেলটা খাড়া হয়ে আছে। কর্নেল তার বাঁদিকে বসলেন। আমাকে দেখে বিজয়বাবু একটু হাসবার চেষ্টা করে বললেন, আসুন জয়ন্তবাবু, গুজব রটেছিল একটা সিংহ এসে উৎপাত করছে, কিন্তু আসলে দেখছি সিংহটা হঠাৎ কালো রঙের গাড়ি হয়ে গেছে। বললুম, যে গাড়িটা সিংহের মতো আমাকে তুলে নিয়ে গিয়েছিল? বিজয়বাবু বললেন, হ্যাঁ। তারপর গাড়িতে স্টার্ট দিলেন। ব্রিজ পেরিয়ে যাবার সময় তিনি বললেন, আচ্ছা কর্নেল সাহেব, আপনার কি মনে হয় না থানার কোনো পুলিশ প্রতিপক্ষের ঘুষ খেয়ে চুপ করে আছে? একটা কালো অ্যাম্বাসাডারকে এখনো খুঁজে বের করতে পারল না? কর্নেল বললেন, গাড়িটা সম্ভবত এমন জায়গায় লুকিয়ে থাকে যে কেউ ভাবতেও পারে না সেখানে একটা গাড়ি আছে। এখন হাতে সময় থাকলে আমি গাড়িটা খুঁজে বের করার চেষ্টা করতাম, কারণ রাত্রে শিশিরের গাড়ির চাকার দাগ ঘাসের জঙ্গলেও স্পষ্ট ফুটে ওঠার কথা। রাজবাড়িতে পৌঁছানোর পর আমরা দোতলায় বিজয়বাবুর ড্রয়িং রুমে গিয়ে বসলুম। কর্নেল টেলিফোনের কাছে গিয়ে রিসিভার তুলে ডায়াল করলেন। তারপর নিজের নাম বললেন। হ্যালো, আমি কর্নেল নীলাদ্রি সরকার বলছি। ওসি মিস্টার শর্মা কি এখন কোয়ার্টারে আছেন? আচ্ছা, ঠিক আছে। তাকে এখন কিছু বলার দরকার নেই, আমি ঠিক সময় গিয়ে তার সঙ্গে দেখা করব। আপনি শুধু বলবেন আমি ফোন করেছিলাম। ফোন করার পর কর্নেল এসে সোফায় বসলেন। বিজয়বাবু তখন বাইরে। জিন্স আর টপ পরা সুজাতা কাঁচুমাচু হেসে ঘরে ঢুকল। কর্নেল হাসতে হাসতে তাকে বললেন, ওটা কালো গাড়ি নয়। তোমার জেঠু বলছিলেন যে ওটাই সিংহ, গাড়ির রূপ ধরে ঘুরে বেড়াচ্ছে। তবে তুমি বুদ্ধিমতী, জঙ্গলে না ঢুকলে তোমার খোঁজে আমাদের আবার সদল বলে বেরোতে হতো। সুজাতা বলল, কর্নেল সাহেব, আমি জঙ্গলে ঢোকার সময় একবার পিছু ফিরে দেখেছিলুম গাড়ির কেউ আমাকে ফলো করছে কিনা, কিন্তু শুধু দেখলুম ব্যাক সিটে একটা দাড়িওয়ালা লোক বসে আছে। তার হাতে যেন একটা ফায়ার আর্মস দেখেছি। না, চোখের ভুল নয়, ঠিকই দেখেছি। লোকটার দাড়ি আপনার মতো অত সাদা নয়, চোখে সানগ্লাস আছে, মাথার চুলগুলো বেশ বড়। তবে সে সাধু সন্ন্যাসী নয়। এই সময় বিজয়বাবু এসে ভাইজিকে বললেন, তোমাকে কাল রাত্রে পই পই করে বলা হয়েছিল এটা তোমার কলকাতা শহর নয়। সুজাতা বাঁকা ঠোঁটে বলল,
সিংহগড়ে তো বোকারাই থাকে। বুদ্ধিমান হলে লোকটা গাড়ি থেকে নেমে আমাকে তাড়া করতো। তার কাছে আর্মসও ছিল। বলে সুজাতা চলে গেল। বিজয়বাবু বললেন, 9টা বেজে গেল, এই ঘরেই ব্রেকফাস্ট করা যাবে, তারপর বেরিয়ে পড়ব। একটু পরেই ব্রেকফাস্ট এসে গেল। দিশি ব্রেকফাস্ট, গরম লুচি, আলু ভাজা, ডিম পোচ আর সন্দেশ। তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে নিলাম। তারপর এলো কর্নেলের কফি। কফি খেয়ে চুরুট ধরালেন কর্নেল। তারপর বললেন, ওঠা যাক। বিজয়বাবু তার রাইফেলের অবস্থা দেখে নিলেন, সেফটি ক্যাচ পরীক্ষা করলেন, তারপর বেরোলেন। গায়ে ছাই রঙা স্পোর্ট গেঞ্জি, পরনে একই রঙের প্যান্ট, পায়ে কর্নেলের মতো হান্টিং বুট। ড্রাইভার গেটের বাইরে রাস্তার উপর অপেক্ষা করছিল। কর্নেল সামনের সিটে এবং আমি পিছনের ব্যাক সিটে। কর্নেল বললেন, প্রথমে থানায় যাব। থানার ওসি মিস্টার শর্মা আমাদের জন্য অপেক্ষা করছিলেন। তিনি আমাদের বসতে বললেন। তারপর চাপা স্বরে বললেন, জয়ন্তবাবু প্রথমে যে একতলা বাড়িটার কথা বলেছিলেন সেটা খুঁজে পাওয়া গেছে। ওটা একসময় একটা পাঠশালা ছিল। এলাকার আদিবাসী ছেলেমেয়েদের পড়াতেন একজন আদিবাসী পাদ্রী। কিন্তু জায়গা এমন দুর্গম যে ওখানে প্রায় নেকড়ে হানা দিত। এটা প্রায় 20 বছর আগের কথা। তারপর থেকে ওটা খালি পড়ে আছে। কর্নেল বললেন, সেই বাংলোটার এখন পাহারা আছে কি? মিস্টার শর্মা বললেন, আছে। হাজারিলাল চৌবে সকালে এসে এসআই মৃণালবাবুকে সঙ্গে নিয়ে তার বাংলোর অবস্থা দেখে এসেছেন। আমরা তালা ভেঙেছি, তাতে তিনি দুঃখিত নন। নিয়ে আবার নতুন করে তালা দেবেন। কর্নেল বললেন, কালো অ্যাম্বাসাডারটার খোঁজ করতে পারলেন? মিস্টার শর্মা একটু হেসে বললেন, আমাদের লোকেরা খোঁজ নিয়েছে। ওই গাড়িটা এখানে সম্প্রতি এসেছে। ওটাকে মাঝে মাঝে নিউ টাউনশিপের দিকে যাওয়া আসা করতে দেখেছে কেউ কেউ। কর্নেল বললেন, আমার ধারণা ওটা জলপ্রপাতের কাছাকাছি যে ঘাসের মাঠটা আছে তার পাশে ঘন জঙ্গলের মধ্যে রাখা হয়। কারণ আমি রোজ ভোরে জলপ্রপাতের কাছাকাছি গিয়ে বাঁদিকের ঘাসের জমিটা লক্ষ্য করছিলাম। কোথাও কোথাও ঘাসের ওপর চাকার দাগ লক্ষ্য করেছি। মিস্টার শর্মা বললেন, তাহলে আমি রমেশজিকে ফোর্স নিয়ে সেখানে পাঠিয়ে দিই, কি বলেন? কর্নেল বললেন, হ্যাঁ, আমার মনে হয় গাড়িটাকে এখনো সেখানে পাওয়া যাবে। তাছাড়া আজ ভোরে গাড়িটা একটা কীর্তি করেছে। কাজেই কাছে যে এমন গা ঢাকা দিয়ে থাকা যায়। এই বলে কর্নেল সংক্ষেপে অজয়বাবুর মেয়ে সুজাতার ঘটনাটা ওসিকে জানিয়ে দিলেন। মিস্টার শর্মা তখনই রমেশবাবুকে ডেকে সব কথা বুঝিয়ে বলে এখনই ফোর্স নিয়ে বেরিয়ে পড়তে বললেন। কর্নেল ঘড়ি দেখে বললেন, আমি তাহলে এবার উঠি। গাড়িটা পেয়ে গেলে তার মালিককে খুঁজে বের করতে আপনার দেরি হবে না। ওসি শর্মা বললেন, বিজয়বাবু রাইফেল নিয়ে বেরিয়েছেন, ব্যাপারটা কি? সিংহ মারবেন নাকি? বিজয়বাবু বাঁকা হেসে বললেন, মারবো বলেই বেরিয়েছি, দেখা যাক। ওসি হাসতে হাসতে বললেন, খুন খারাপি করে ফেলবেন না, আমরা লোকটাকে জ্যান্ত ধরতে চাই। কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, আমরা যাচ্ছি জলপ্রপাতের ওদিকে। প্রশ্রবণের ওপর রামধনু দেখা যায় শুনেছি, দেখে চোখ সার্থক করে আসি। থানা থেকে বেরিয়ে বিজয়বাবু বললেন, আমরা পুলিশের গাড়ির সঙ্গে গেলে কালো গাড়িটা ওখানে আছে কিনা জানতে পারতাম। কর্নেল বললেন, মিস্টার সিংহ, আমরা জলপ্রপাতে যাবার আগে একবার নিউ টাউনশিপে প্রতিমা রায়ের বাংলো বাড়িতে যাব। বিজয়বাবু ভ্রু কুচকে বললেন, সেখানে কেন? আপনি কি ওই মহিলাকে চেনেন? উনি নাকি এখন সন্ন্যাসিনী হয়ে মামার বাড়িটাকে আশ্রম করে ফেলেছেন। কর্নেল বললেন, হ্যাঁ জানি, আমার সঙ্গে তার আলাপ হয়েছে। শুনলে অবাক হবেন, গত রাতে কালো অ্যাম্বাসাডারের মালিক সেই লোকটা তার কাছে আশ্রয় চাইতে গিয়েছিল। কাজে একবার গিয়ে খবর নেওয়া দরকার। বিজয়বাবু অবাক হয়ে শুনলেন। তারপর ড্রাইভারকে নিউ টাউনশিপের প্রতিমার বাড়িতে যাওয়ার নির্দেশ দিলেন। ড্রাইভার এলাকার নারী নক্ষত্র চেনে। সে 15 মিনিটের মধ্যে বাড়িটার দরজার কাছে গিয়ে গাড়ি দাঁড় করালো এবং হর্ন দিল। দেখলাম একটি শক্ত সমর্থ চেহারার প্রৌঢ়া হন্তদন্ত হয়ে এসে গেট খুলে দিল। ততক্ষণে কর্নেল নেমে তাকে জিজ্ঞেস করলেন,
প্রতিমা আছেন কিনা। সেই মেয়েটি চাপা স্বরে বলল, কিছুক্ষণ আগে একটা লোক এসেছে, ঠাকুর দিদি তার সঙ্গে কথা বলছে। কর্নেল দ্রুত ভেতরে ঢুকে গেলেন। তাকে আমি অনুসরণ করলুম। বিজয়বাবু বেরিয়ে এলেন। কর্নেল হন্তদন্ত উঠে ঘরের বন্ধ দরজায় কড়া নাড়লেন। বললেন, প্রতিমা, আমি কর্নেল নীলাদ্রি সরকার, দরজা খুলুন। ভেতরে প্রতিমার মুখে যেন কেউ হাত চাপা দিয়েছে, তাই তার কণ্ঠস্বর গঙ্গানির মতো শোনালো। কর্নেল কাঁধের বা কয়েক জোরালো ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গেই সপাটে একটা দিক ভেঙে গেল। তারপরেই দেখলুম তার হাতে উদ্যত রিভলভার। একটা গুলির শব্দ শোনা গেল। ভিতরের লোকটাই গুলি ছুড়েছে তা বোঝা গেল। একেই বলে মিলিটারি ট্রেনিং। কর্নেল সেই মুহূর্তেই ঝাঁপ দেবার মতো ভেতরে নিজেকে ছুড়ে দিলেন। আমি ঘরে ঢুকে গেলুম। দেখলুম সোফার নিচে মেঝেতে তার মতো তাগড়াই চেহারার একটা লোকের বুকে বসে তার আর্মস ধরা হাতটা মুচড় দিচ্ছে। তখনই চিনতে পারলুম, এই সেই দাড়িওয়ালা শয়তান যে আমাকে বন্দি করে রেখেছিল। প্রতিমা দেবী কান্না জড়িত কণ্ঠস্বরে বললেন, আমারই ভুল। ও আমাকে একটা জরুরি কথা বলবে বলে ঘরে ঢুকেই অস্ত্র বের করে জানালা বন্ধ করেছিল। চাপা স্বরে বলেছিল, শব্দ করলে মারা পড়বে, তাই কোনটি কিছু বুঝতে পারিনি। রিভলভারটা কেড়ে নিয়ে কর্নেল তাকে দাঁড় করালেন। তারপর বললেন, জয়ন্ত, এসো, এর দাড়ি চুল ওপরাও, তারপরই একে চিনতে পারবে। আমি তার দাড়ি একটানে ওপরাতেই সে হু করে উঠল। তারপর তার চুল ধরে টানছিল। এবার বলে উঠলুম, হে কি কর্নেল, এই যে আপনার কলকাতার বন্ধু রাঘবেন্দ্র রায়চৌধুরী। কর্নেল গম্ভীর মুখে বললেন, প্রতিমা, এই লোকটি আমার পুরনো বন্ধু, কিন্তু আমি এর ভেতরের ইতিহাস কিছুই জানতাম না। আমি বুঝতে পারছি এই লোকটি ছিল তোমার পুরনো প্রেমিক। না, এতে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই তোমার। একটা বয়সে এ ধরনের দুর্বলতা থাকতেই পারে। তবে এও সত্য, তুমি এতদিন ধরে নিজের অবচেতনায় সেই দুর্বলতাকে লালন করে আসছিলে। যাই হোক, তুমি জয়ন্তের সঙ্গে গিয়ে তোমার পরিচিত সেই বাড়ি থেকে থানায় একটা ফোন করে দাও। থানার নম্বর জয়ন্ত জানে, ও তোমাকে বলে দেবে। তুমি ওসিকে বলবে কালো সিংহের মালিক প্রাক্তন এমপি সাহেবের বাংলোয় ধরা পড়েছে। আমার কথা বলবে, তিনি যেন এখনই লোক নিয়ে এসে নিয়ে যান। প্রতিমা বললেন, জয়ন্তবাবুকে যেতে হবে না, এখানে আপনি ফোন নাম্বার লিখে দিন। একটা কাগজে ফোন নাম্বার লিখে দিলে তিনি বেরিয়ে গেলেন। রাঘবেন্দ্র নতমুখে দাঁড়িয়ে জোরে শ্বাস প্রশ্বাস ফেলছিলেন। বিজয়বাবু ক্রুদ্ধ স্বরে বললেন, রাঘব, তোমার এত স্পর্ধা যে তুমি অভয়ানন্দের পাওয়া সেই ব্রোঞ্জের সিল দুটো দাবি করেছিলে? ও হে মূর্খ! কনে সাহেব বলেছেন ওই শিলে গুপ্তধনের কোনো ঠিকানা নেই, ওটা প্রাচীন যুগের কোনো সামন্ত রাজার শিল। নচ্ছার হতভাগ্য! এখনো তুমি এই হতভাগিনী প্রতিমার পিছু ছাড়নি, ধিক তোমাকে। কর্নেল বললেন, জীবনেই প্রথম আমি একজন মানুষের আড়ালের চেহারা দেখতে পাইনি। আমার নিজের উপরেই রাগ হচ্ছে। যাই হোক, এখন পুলিশের গাড়ি এলেই কাজ শেষ। তারপর আমরা জলপ্রপাতের রামধনু দেখতে যাব। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।